তো প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জেআইবিবি এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন জেআইবিবি পর্বের স্টার্টিং ক্লাস, ওপেনিং ক্লাস। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের রেজাল্ট দিয়েছে। তার পাশাপাশি এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেরও পরীক্ষার স্ক্যাজুয়াল শেয়ার করা হয়েছে। সো আমরা অন্যান্য বছরগুলির মতো এবছরও জেআইবিবির সকল সাবজেক্টে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রাইভেট ব্যাচের কাজ শুরু করেছি। ইতিমধ্যে অনেকেই অ্যাডমিশন কমপ্লিট করেছেন। তো আজকে আমরা টোটাল 6টা সাবজেক্টের সামারি নিয়ে কথা বলবো। প্রত্যেকটা সাবজেক্টের সুবিধা অসুবিধা, রুটিন, বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা কথা বলবো। আর শেষের দিকে আমরা একটা সেশন রাখবো, আপনারা আপনাদের মতো করে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেই কোয়েশ্চেনও রেজ করতে পারবেন। আপনারা জানেন যে প্রফেশনাল জার্নিতে 96th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের পর থেকে আমি পার্সোনালি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রাইভেট ব্যাচের কাজ শুরু করি এবং বিগত বছরগুলির সফলতার ন্যায় লাস্ট ইয়ারও আমাদের সাথে যারা ছিলেন তারা সবাই ম্যাক্সিমামই ভালো রেজাল্ট করেছেন। তবে অনেকেই হয়তো আছেন যারা বিভিন্ন বিভিন্ন প্রতিকূলতার কারণে পরীক্ষা দিতে পারেন নাই, প্রিপারেশন ঠিকভাবে নিতে পারেন নাই। তারা আবার আমাদের সাথে অ্যাড হয়েছেন। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যুস ফর এ মেন্টর, যে একজন স্টুডেন্ট পরীক্ষা হয়তো দিয়েছে অথবা পরীক্ষা দেয়নি, পরবর্তী ব্যাচে উইদাউট এনি কোয়েশ্চেন তিনি আবার আমাদের সাথে ক্লাস শুরু করেছেন। এটা আমাদের প্রফেশনাল জার্নির আসলে খুব বড় ধরনের অ্যাচিভমেন্ট, যে একজন স্টুডেন্টকে ক্যারি ফরওয়ার্ড করা, রিটেন করা। শুধুমাত্র আমরা আসলে আমাদের রিডিং ম্যাটেরিয়ালস বা টেকনিক্যাল স্কিলের উপর বেস করে আমরা আসলে এই কাজটা করতে পেরেছি বা করছি। সো পুরনো ব্যাচ, নতুন ব্যাচ বা নতুন করে যারা আমাদের এই ক্লাসে আজকের এই ইনগ্রেশন সেশনে অ্যাড হয়েছেন, সবাইকে প্রফেশনাল জার্নির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পুরো ক্লাস জুড়ে 6টা ক্লাসে আপনাদের যে 6টা ক্লাস থাকবে, 6টা ক্লাসে আমি একা সিঙ্গেলি কন্ট্রোল করব বা ম্যানেজ করব। আপনারা জানেন আমরা একটু জাস্ট আপনাদেরকে একটু আপডেট দিয়ে তারপর আমরা সাবজেক্ট বেসড ডিসকাশনে যাব। আপনারা জানেন সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে অনেকেই এক্সপেক্টেড লেভেলের সাবজেক্ট বেসড রেজাল্ট করতে পারেননি। তাদের জন্য আইবিবি কিন্তু উত্তরপত্র স্ক্রুটিনি নিয়ে একটা গাইডলাইন দিয়েছে, স্ক্যাজুয়াল দিয়েছে। সো কেউ যদি উত্তরপত্র স্ক্রুটিনি করতে চান তাহলে আপনার আইবিবির ওয়েবসাইটে গিয়ে স্ক্রুটিনি পেপারটা পরিপূর্ণভাবে কমপ্লিট করে নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে 500 টাকা সাবমিট করলে আপনি অ্যান্সার স্ক্রিপ্টটা পুনরায় রিভিউ করার সুযোগ পাবেন। পুনরায় রিভিউ আসলে মার্ক ক্যালকুলেশন হয় শুধু, এখানে রিভিউ বলতে আপনার পক্ষে অ্যান্সার স্ক্রিপ্ট দেখা সম্ভব হয় না। সো এটা আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি অ্যান্সার স্ক্রিপ্টটা আবার স্ক্রুটিনি করতে পারেন। বাট লিগ্যাল এন্ড থেকে এখান থেকে আসলে খুব বেশি পজিটিভ জিনিস আমরা আসলে বের করতে পারি না, হয় না। আপনাদের এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের স্ক্যাজুয়াল অলরেডি শেয়ার করা হয়েছে। আপনারা সবাই যারা পুরনো পরীক্ষার্থী তারা জানেন সাবজেক্ট প্রতি 300 টাকা করে অনলাইনে আইবিবির ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। আপাতত ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে আগস্টের 2 তারিখ পর্যন্ত। এটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা অনেক সময় মানে প্রিভিয়াস ইয়ারগুলির হিস্ট্রি দেখে চিন্তা করছি যে এটা হয়তো এক্সটেন্ড করার পসিবিলিটি রয়েছে, বাট শেষের দিকে সার্ভার ডাউন হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য যারা প্ল্যান করছেন পরীক্ষার ব্যাপারে তারা মোটামুটি ডেডলাইনের 2-1 দিন আগেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের স্ক্যাজুয়াল নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের 6টা পরীক্ষা, প্রতিদিন 2টা পরীক্ষা দিতে হবে। আপনাদের পরীক্ষা স্টার্ট হবে
অক্টোবরের 3 তারিখ থেকে, অক্টোবর 3 তারিখ শনিবার, সেদিন আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত বিজনেস কমিউনিকেশন, তারপরে 2টা থেকে 5টা পর্যন্ত প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। অর্থাৎ প্রথম উইকে আপনাদের দুইটা পরীক্ষা থাকবে, একটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, দুইটা সাবজেক্ট। সেকেন্ডে অর্থাৎ 10ই অক্টোবর, সেই দিনও আপনাদের দুইটা পরীক্ষা থাকবে। প্রথম পরীক্ষা হচ্ছে মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং, এলপিজিবি। এই দুইটা পরীক্ষা, তার মানে সকালে 9টা থেকে 12টা পর্যন্ত মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 2টা থেকে 5টা পর্যন্ত ল অ্যান্ড প্র্যাকটিস ফর জেনারেল ব্যাংকিং। 17 তারিখ মানে ব্যাক টু ব্যাক উইকে পরীক্ষা, 17 তারিখও আপনাদের দুইটা পরীক্ষা। প্রথম সকালে 9টা থেকে 12টা পর্যন্ত বেসিক অ্যাকাউন্টিং। বি কেয়ারফুল দিস টাইম, বিকজ এই যে 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অনেকের ধারণা এই পরীক্ষা হচ্ছে 9টা থেকে 12:30, অর্থাৎ অ্যাকাউন্টিংটা সম্ভবত 3.5 ঘন্টা পরীক্ষা। আমাদের মাথায়, অনেকের মাথায় এই কথাটা কাজ করে, এবং আমরা অনেকেই মনে করি যে 9টা থেকে 12:30 পর্যন্ত, কারণ আপনাদের এই নতুন সিলেবাস আসার আগের সিলেবাসে কিন্তু 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়া যেত অ্যাকাউন্টিং পরীক্ষা। সেই হিসেবে অনেকেই মনে করেন যে হয়তো অ্যাকাউন্টিং পরীক্ষাটা 9টা থেকে 12:30 বা এই টাইমের জিনিস। প্লিজ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষা কিন্তু 3 ঘন্টা হবে। বিকেলে থাকবে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। সো সকালে বেসিক অ্যাকাউন্টিং, বিকেলে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। এ হচ্ছে রাফ অ্যান্ড টাফ এক্সাম স্কেজুল। রাফ অ্যান্ড টাফ বললাম কেন? কারণ হচ্ছে আমরা যারা, আমরা সবাই আমরা সবাই কোনো না কোনো ব্যাংকে আছি, এবং ইটস ট্রু ডিফিকাল্ট যে একদিনে দুইটা পরীক্ষা কন্ডাক্ট করা, দুইটা পরীক্ষার প্রিপারেশন নেওয়া, এটা আমাদের জন্য খুবই টাফ একটা জব। প্রথম দিন যদি চিন্তা করি, সকালবেলা 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়ে আবার বিকেলে 2টা থেকে 5টা বাজে পরীক্ষা দেওয়া, ইট ইস ট্রু, একদম একদম সো হার্ড। তার মধ্যে অনেকেই আছেন যারা ডেডিকেশন শো করতে পারেন, প্রচুর পরিমাণ ডেডিকেশন মাথায় রাখতে পারেন, একবারই পরীক্ষা শেষ করতে হবে। তারপরে আপনারা খুব ভালো করে জানেন যে আফটার আফটার গেটিং সার্টিফিকেট আপনি একটা হ্যান্ডসাম রিমুনারেশন ব্যাংক থেকে পাচ্ছেন। সো আবার প্রমোশনের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। সবকিছু মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের দুইটা পেপারের এক্সাম শেষ করাটা আপনার জন্য জরুরি, যেহেতু আপনি ব্যাংকিং প্রফেশনে আছেন এবং এই প্রফেশনে থাকবেন প্ল্যান করেছেন। সো যাদের মধ্যে আর্জেন্সি আছে, তারা দুইটা পরীক্ষা একসাথে দিবেন এবং একসাথে দেওয়ার প্ল্যান করবেন। আবার যারা মনে করেন আমি স্টার্ট আপ, অনেক পার্টিসিপেন্টকে পাই, জাস্ট স্টার্ট করেছি ভাইয়া, স্টার্ট করছি, 6টা সাবজেক্ট একসাথে দিব কিনা ভয় পাচ্ছি, কখন কোনটা সিলেক্ট করব, এই টাইপের কোয়েশ্চেনগুলি আমরা প্রায় দেখতে পাই, আমাদের হাতে বা আমাদের সামনে আসে। ইভেন রেজিস্ট্রেশনের সময় দেখা গেল যে 6টা সাবজেক্ট রেজিস্ট্রেশন করেছি, পরীক্ষা দিয়েছি 3টা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, বাকি পরীক্ষাগুলি আসলে দেওয়া হয়নি, বা একদিনে দুইটা পরীক্ষা, প্রথম দিন দুইটা পরীক্ষা দিয়ে ফিট, পরের পরীক্ষাগুলি আর দুইটা করে দিচ্ছে না, একটা একটা করে দিচ্ছে। সুতরাং আপনার ক্রাইটেরিয়াটা আপনি ঠিক করবেন। আপনার যদি আপনি যদি মনে করেন যে আমি ফুল কোর্সটা একসাথে শেষ করতে চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ এটার ব্যাক এন্ডে কাজ করছে আমার প্রমোশন, হ্যান্ডসাম রিমুনারেশন, এবং ডেফিনেটলি অফিসিয়াল রিপুটেশন অ্যাজ ওয়েল, এবং আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবিলিটি শেষ করতে হবে, যদি এভাবে প্ল্যান করেন, তাহলে আপনি 6টা সাবজেক্টেরই প্রিপারেশন নেবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি আসলে স্টার্ট করব, গ্র্যাজুয়ালি কোর্সটা কমপ্লিট করব, তাহলে আপনি 3টা সাবজেক্টের প্রিপারেশন নেবেন। এটা আমি বলছি ফ্রেশ যারা, 6টা এবং 3টে সাবজেক্ট যাদের আছে তাদের। যাদের ইতিমধ্যে অনেকেই 2টা 3টা 4টা 5টা সাবজেক্ট পাশ করেছেন, তাদের ক্ষেত্রে, যারা 1টা 2টা সাবজেক্টের বেশি, 2টা 3টা সাবজেক্ট পাশ করেছে, ডেফিনেটলি বাকি সাবজেক্টগুলি আপনার একদিনে দুইটা পরীক্ষা হলে বাকি সাবজেক্টগুলির রেজিস্ট্রেশন আপনি করবেন প্লিজ। কারণ আপনাদের যেই, আমার কাছে যেটা মনে হয় যে পরীক্ষার সময় বা এখন থেকে সামনের যে টাইমটুকু আপনাদের হাতে আছে, সেই টাইমটুকুকে যদি আপনি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, তাহলে এই ইউটিলাইজেশন থেকে
আপনি 3-4টা পরীক্ষা খুব ইজিলি দিতে পারবেন। আমি এটা বলছি তাদের জন্য যারা আসলে ডিসিশনহীনতায় ভুগছে, যে আমি আসলে কয়টা পরীক্ষা দিব। প্রথম স্টেজ, আপনি 6টা পরীক্ষা যদি আপনি প্ল্যান করতে পারেন এবং স্ট্রিক্ট থাকতে পারেন যে নেক্সট 2.5 মান্থস আমি অন্য কোনো কাজের সাথে ইনভলভ থাকবো না, শুধুমাত্র এই ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন নিয়েই থাকবো। 2.5, নট 2.5 না, 3 মাসই বলা চলে, কারণ এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 17 তারিখে গিয়ে আপনার লাস্ট পরীক্ষা শেষ হবে। সো 3 মাস। 3 মাস যদি আমি মনে করি যে না আমি ঠিকঠাক করে টাইম কনজিউম করতে পারবো এবং আমি শুধুমাত্র ডেডিকেটেডলি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্যই আমি টাইম কনভে করব, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি 6টা সাবজেক্টে পরীক্ষা দেন। যদি আপনি মনে করেন এই স্ট্রেন্থে আপনি থাকতে পারছেন না, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড 6টা সাবজেক্ট থেকে আপনি 3টে সাবজেক্ট সিলেক্ট করেন প্লিজ। যদি আপনার ঘুমের সমস্যা না থাকে তাহলে সকালের গুলি সিলেক্ট করেন, যদি ঘুমের সমস্যা থাকে বিকেলের গুলি সিলেক্ট করেন। আপনি আপনার সাবজেক্টের সাথে রিলেভেন্ট সাব টপিকস সিলেক্ট করতে পারেন। আপনি কোন সাবজেক্টটা আপনার জন্য কতটুকু ভালো হবে মন্দ হবে সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। 6টা সাবজেক্টের সামারিটাই আমরা করব, প্রত্যেকটা সাবজেক্টের প্রনস এন্ড কনসগুলি নিয়ে আমরা আলোচনা করব, তখন হয়তো আপনি ডিসিশন মেক করতে আপনার জন্য ইজিয়ার হয়। 3 নম্বর স্টেপ হচ্ছে যাদের 2টা 3টা বা 4টা পরীক্ষা বাকি আছে, প্লিজ কন্টিনিউ, আপনি 4টা পরীক্ষা এই পরীক্ষার প্রিপারেশন নেবেন। দো একদিনে 2টা পরীক্ষা থাকছে, আপনার নো ইস্যুস, কারণ 4টা পরীক্ষার সুন্দর প্রিপারেশন আপনি নিতে পারবেন। কোনো দিন হয়তো 4টা পরীক্ষার ক্ষেত্রে কোনো একদিন হয়তো আপনার 2টা পরীক্ষা থাকবে, বাকি দিনগুলিতে কিন্তু আপনার সিঙ্গেল পরীক্ষা থাকবে। অথবা এমনও হতে পারে 2টা উইকে আপনার 2টা 2টা 4টা পরীক্ষা থাকছে। সো 1টা 2টা 3টা 4টা, যাদের সিঙ্গেল সিঙ্গেল 4টা পর্যন্ত সিঙ্গেল সাবজেক্ট থাকে তারা সবগুলি সাবজেক্টের জন্য ট্রাই করবেন, সবগুলি সাবজেক্টের জন্য ট্রাই করবেন। যারা 6টা সাবজেক্ট ডেডিকেটেডলি ফুল দিতে চান তারা 6টা সাবজেক্টের জন্য ট্রাই করবেন। যারা মনে করেন আমরা স্টার্টিং করছি তাদের জন্য পার ডেতে একটা সাবজেক্ট, স্টার্টিং যারা, পার ডেতে একটা সাবজেক্ট সিলেক্ট করে আপনি আপনার স্কেজুলটা সাজাতে পারেন। সো সাবজেক্টগুলি আসলে, যে 6টা সাবজেক্ট আপনারা পড়বেন সেই 6টা সাবজেক্ট আসলে কি থাকবে কেমন থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোনো না কোনো নতুন সিলেবাস, আপনারা জানেন যে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে আপনাদের নতুন সিলেবাস আসছে। সো নতুন সিলেবাস অনুযায়ী আপনাদের আসলে প্যাটার্নটা, কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেই প্যাটার্নের উপর একটু আলোচনা করব আমরা, যাতে করে আপনি সাবজেক্ট সিলেকশনে আপনার জন্য সুবিধাজনক অবস্থায় আপনি যেতে পারেন সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে। প্রথমে আমরা বিজনেস কমিউনিকেশন, যেহেতু প্রথম দিন প্রথম পরীক্ষা বিজনেস কমিউনিকেশন, এই এক্সাম নিয়ে আমরা একটু কথা বলবো। বিজনেস কমিউনিকেশন কমপ্লিটলি ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, এটা বাংলা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, কমপ্লিট ইংলিশ পরীক্ষা। নাম্বার ওয়ান, আমরা এটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন নিয়েছি, কোনো কোনো পেপারে আমরা আগের ইয়ারের কোয়েশ্চেন রাখবো, মানে নতুন সিলেবাসের কোয়েশ্চেন রাখবো। এখানে আপনার 3 ঘন্টা সময় পাবেন, 45 মিনিট হচ্ছে 5 মার্কস। মাইন্ড ইট, বিজনেস কমিউনিকেশনটা আপনাকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। সুতরাং যারা ব্যাংকিং এর ক্ষেত্রে ইংরেজিতে একটু ভালো, লেটার ড্রাফটিং ক্রেডিটে কাজ করেন, লেটার ড্রাফটিংটা ভালো, আপনাদের জন্য এই সাবজেক্টটা সুইটেবল সাবজেক্ট। হাউএভার, আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র লেটার ভালো পারলে বিজনেস কমিউনিকেশন ভালো পারা যাবে। ইস্যুসটা কিন্তু এরকম না। বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি, এখানে পার্ট এতে ব্রড কোয়েশ্চেন্স থাকে 4টা, 1 2 3 4, এবং প্রত্যেকটাতে ক খ ম্যাচ করানো থাকে, ক খ গ, এ বি সি, এ বি, এ বি সি। 4টা ব্রড কোয়েশ্চেন্স থেকে আপনাকে 2টা ব্রড কোয়েশ্চেন্সের অ্যান্সার করতে হবে। সো এই জায়গাটাতে পুরো বইতে যে কোয়েশ্চেনগুলি আছে সেখান থেকে মোটামুটি সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন পড়লে আমরা যে সাজেশনটা তৈরি করব, হয়তো 15-16টা কোয়েশ্চেন আমরা সিলেক্ট করব এখানে ফাইনালি এই পার্টের জন্য। এই পার্টের জন্য 15-16 বা 20টা কোয়েশ্চেন সিলেক্ট করব এই পার্টের জন্য। এবং এই পার্টের সেই 15-16 20টা কোয়েশ্চেন, 20টার মতো হবে হাইয়েস্ট, 20টা কোয়েশ্চেন থেকে আপনি এই পার্ট থেকে 2টা প্রশ্নের কোয়েশ্চেনের অ্যান্সার ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো ব্রড কোয়েশ্চেন 4টা থেকে 2টা অ্যান্সার করার জন্য আমাদের ফাইনাল সাজেশনে আমরা হয়তো 15 থেকে 20টা ব্রড কোয়েশ্চেন রাখবো, সেখান থেকে আপনি 2টা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করবেন। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন বেসিকলি এইখানে ইমেইল, লেটার রাইটিং, এজেন্ডা, মিটিং মাইনার্স, এই টাইপের কোয়েশ্চেনগুলি
এই জায়গাটাতে সাধারণত ইনপুটেড করা থাকে। সো এই জায়গাটাতে আপনাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে মোটামুটি বিভিন্ন ধরনের লেটার, মিটিং মাইনিটস, ইমেইল, তারপরে হচ্ছে এজেন্ডা, তারপরে হচ্ছে প্রপোজাল, এই ইস্যুসগুলি এখানে মোটামুটি ভালোভাবে শো আপ করা হয়। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়, সেখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন এই জায়গাটাতে অ্যান্সার করতে হয়। সো যদি লেটার প্যাটার্নে, লেটারের মধ্যে আমরা যদি সবগুলি স্পেসিফিক, আপনাদের একটা মডিউলই আছে লেটার রাইটিং এর জন্য, সেই মডিউলে আমরা সবগুলি লেটারের ছোট ছোট পার্টগুলিকে আলাদা করে রাখবো, আলাদা আলাদা করে ডিসকাস করব। 5-6 ধরনের লেটারকে আমরা, অনেক বেশি লেটার, যে ফর্মেটিভ লেটার মুখস্থ করব না। খেয়াল করবেন এখানে কথাটা। আমরা যেমন একটা লেটার আপনাকে দিয়েছে, ধরেন আপনি আপনার হেড অফ এইচআর এর কাছে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পাশ করেছেন, সেটার ফি চাচ্ছেন। আমি অত দ্রুত ডিটেইল লিখবো না, আমি জাস্ট সামারিটা লিখবো, প্যাটার্নটা ফলো করব। কারণ খেয়াল করে দেখেন, 5A-তে একটা, আপনাকে কিন্তু একটা বিগ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। 6A-তে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, বিতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, প্রত্যেক জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে। সো ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আপনি শুধু প্যাটার্নে ফেলে যদি আপনি আপনার লেটার, অথবা আপনার ইমেইল, অথবা আপনার প্রপোজাল, অথবা আপনার এজেন্ডা, অথবা আপনার মিটিং মাইনিটস আপনি যদি তৈরি করতে পারেন, মিনিমাম 50 থেকে 60-70% মার্কস আপনি পাবেন। অর্থাৎ 20-এর মধ্যে 10, 12, 13, 14 পাওয়ার পসিবিলিটি থাকে ইজিলি, উইদাউট এনি কনজিউমিং টাইম, শুধু প্যাটার্নটা ফলো করা। তো আমরা টেকনিক্যালি সেই প্যাটার্নটা ফলো করানো নিয়ে কাজ করব, যে প্যাটার্নটা আপনি সাবজেক্ট টপিকস ওয়াইজ প্যাটার্নটা যাতে ঠিকঠাক করে দেখতে পারেন, সেটা নিয়ে কাজ করব। এটা গেলো আমাদের সেকেন্ড পার্টের কোয়েশ্চেন, যেটাকে আমরা থট প্রভোকিং কোয়েশ্চেন বলি, যেখানে 2টা থেকে একটা কোয়েশ্চেন দিতে হবে। আগের 4টা ব্রড কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড, এটা সরাসরি ব্রড কোয়েশ্চেন থাকবে। এখানে কোনো ধরনের প্যাচ, ঘুরানো পেঁচানো কোনো ধরনের প্রশ্ন থাকবে না, এগুলি আমরা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন পড়ব। সো আমাদের প্রথম পার্টের সাজেশনের 15 থেকে 20টা কোয়েশ্চেন থেকে আমি 2টা ব্রড কোয়েশ্চেন পাবো কমপ্লিট। দেখেন 20টা কোয়েশ্চেন থেকে কিন্তু অলরেডি আপনাকে 4টা 5টা কোয়েশ্চেন কমন আসবে এখানে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথেই দেখতে পাচ্ছেন ABC থাকে। তার মানে এখানে আপনি 2টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে গেলে 2টা কোয়েশ্চেন যদি টাচ করেন, আপনার জন্য 5টা 6টা কোয়েশ্চেন লিখতে হবে। আমাদের ওই 20টা কোয়েশ্চেন থেকে কিন্তু এই 6টা প্রশ্ন আসবে। সো সিলেবাসটা কিন্তু, মানে সাজেশনটা খুব বড় না কিন্তু। থট প্রভোকিং কোয়েশ্চেনে যেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এটা টোটালি আমরা লেটার রাইটিং বা লেটার রিলেটেড রাইটিং এর সাথে ইনভলভ থাকবো। এখানে 5-6টা প্যাটার্ন থাকে, সেই 5-6টা প্যাটার্নকে ফলো করে আমরা মডিউল বেস পড়ার চেষ্টা করব, মানে সিম্পল বেস পড়ার চেষ্টা করব। সে মিটিং মাইনিটস লেখার প্যাটার্ন হচ্ছে এটা, প্রপোজাল লেখার প্যাটার্ন হচ্ছে এটা, ইমেইল লেখার প্যাটার্ন হচ্ছে এটা, পারসুয়েসিভ লেটার লেখার প্যাটার্ন হচ্ছে এটা, প্রপোজাল লেটার লেখার প্যাটার্ন হচ্ছে এটা। প্যাটার্নটা যখন আমরা খেয়াল করে বুঝতে পারবো, তখন আমাদের এই পার্টটা লেখাটা খুব ইজিয়ার হবে। এবং এবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিভি রাইটিং, যেটা গত বছর আসেনি। সো এইবার সিভি রাইটিংটা ইম্পর্টেন্ট। সিভি রাইটিং আমি আপনি সবাই খুব ভালো করে লিখতে পারবো। এটা গেল আমাদের সেকেন্ড থট প্রভোকিং পার্টটা নিয়ে আমরা কথা বলছি। এবার পার্ট সি, কেস স্টাডি। কমপ্লিটলি কেস স্টাডি ডিপেন্ডস অন ইউর জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে হচ্ছে আপনি কোর্সটা কিভাবে মাথায় নিতে পারছেন তার উপর। বরাবরের মতো আমি একটা কথা বলি, যে আপনাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা থাকে বিজনেস কমিউনিকেশন, যেটাকে আমরা বলি মেথড অফ কমিউনিকেশন, বিভিন্ন ধরনের মেথড আছে কমিউনিকেশনের, সেই মেথডটা মূলত বিজনেস কমিউনিকেশনের কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। ওই মেথডগুলি যদি আপনি ঠিকঠাকভাবে ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে কেস স্টাডিতে একটা কোয়েশ্চেন আপনার পাওয়াটা প্রায় নিশ্চিত হয়। গত বছরে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল 2টা পার্টকে মিলিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, বাট এর আগের বছরে যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেন অর্থাৎ 6 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, সেইখানে কিন্তু মানে মেথড অফ কমিউনিকেশন নিয়ে প্রশ্ন আসছে। সো এবার মেথড অফ কমিউনিকেশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমাদের অ্যানালাইসিস যেটা, মানে গত বছর বা তার আগের বছরের অ্যানালাইসিসকে আমরা একটু সংশোধন করবো এবছর। কারণ অন্যান্য বছর বা গত বছরও যদি আমি অ্যানালাইসিস করি, যে ছোট্ট একটা লুফল আমাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমরা রেগুলার পড়াটা শেষ করতে গিয়ে কেস স্টাডির জন্য টাইমটা কম রাখতাম, শেষের দিকে একটা ক্লাস হাইয়েস্ট আমরা ম্যানেজ করতাম। তো এইটা আমার কাছে মনে হয়েছে সাফিসিয়েন্ট না, কেস স্টাডিতে একটু টাইমটা আরেকটু বাড়ানো দরকার। সো কেস স্টাডিতে আমরা একটু এডিশনাল কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করব এইবারের প্রিপারেশনে।
ভেরি লাস্ট যে দুইটা প্রশ্ন, এটা হচ্ছে আপনার মার্কস বাড়ানোর প্রশ্ন। মানে অনেস্টলি স্পিকিং এই দুইটা পার্ট হচ্ছে আপনার মার্কস বাড়ানোর প্রশ্ন। 15, 15, 30 কম্পেয়ার এবং কন্ট্রাস্ট। আমি যা বলবো তাই পরীক্ষায় আসবে, বিলিভ মি। আমি যা বলবো, যা পড়াবো, যেই সাজেশন দিব, এখানে তো আপনাকে কি করতে হবে, এনি 5 লিখতে হবে। কোয়েশ্চেন আসছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা থেকে 5টা হেসে খেলে আপনার কমন পড়বে। সো অ্যাগেইন, একটু আগে যে কোয়েশ্চেনটা আমরা বলে আসছি যে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে কেস স্টাডি, যে আনসার্টেন কোয়েশ্চেন হয়তো এখানে আসতে পারে, এই জায়গাটাতে মানে পার্ট দিতে আমরা সেটা মাঝখানে রুমে কি আবার অজু ওভারলুক করতে করব। পারবো? এই জায়গাটাতে আমরা বলার চেষ্টা করছি যে মাঝখানে এখানে অজু আমরা ঠিক করতে যা পারবো? সাজেশন দিব ওইগুলি কেন? সাধারণত আপনার পরীক্ষা চলে আসবে। সো না, 8:30 নামা। 5টা থেকে 3টা, 5টা থেকে 3টা অ্যান্সার, মানে 8টা থেকে 5টা অ্যান্সার করাটা এটা খুবই ইজি, আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন। দেন শর্ট নোট, এইখানেও থাকে 8টা, এখান থেকে 5টা অ্যান্সার করা যায়। ইট ইজ অলসো কমন, আমি যা পড়াবো তা থেকেই আসবে, মানে গ্যারান্টেড। সো এই প্রশ্নে 9 নাম্বার এবং 10 নাম্বারে 30, প্রথম যে দুইটা ব্রড কোয়েশ্চেন লিখতে হবে সেটা 40, এবং দ্বিতীয় যে থট প্রভোকিং কোয়েশ্চেন 20, টোটাল 85 আমাদের হাতের মুঠোয়, মানে আমি যা পড়াবো সেইটা থেকেই আসবে। আর কেস স্টাডিটা আমরা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করে দিব, কনসেপ্টের উপর বেস করে আপনি যদি লেখেন তাহলে ডেফিনেটলি সেখান থেকেও আপনি 50, 60, 70% মার্কস ক্যারি করতে পারেন। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন কথা হচ্ছে শর্টকাট সবার আগে দরকার। সো শর্টকাটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এবারে প্ল্যান যেটা করেছি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে অ্যাড হবেন প্লিজ নেক্সট উইকের মধ্যে অ্যাড হয়ে যাবেন, কারণ আমাদের নেক্সট উইক, আমাদের মানে স্টার্টিং ক্লাস আমরা শুরু করব 24 তারিখ থেকে। 24 তারিখে যেই 2টা বা 3টা সাবজেক্ট পরীক্ষা আমরা ক্লাস নিব, সাজেশন আগে দিয়ে দিব, অর্থাৎ কিন্তু আমাদের সাজেশনটা ডেফিনেটলি পেইড গ্রুপে দিব আমরা, সাজেশনটা আগে দিয়ে দিব। সো যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করবেন, আমরা এবার শুরুই করব সাজেশনটা হাতে নিয়ে। গত বছর বা অন্যান্য বছর আমরা সাজেশনটা একটু পরে দিতাম, মনে করি আমি বেসিকলি চিন্তা করেছি যে বেসিকটা একটু স্ট্রং হোক সবার। বাট এবার আমি চিন্তা করছি যে টেকনিক্যাল যে মার্কসগুলি আছে, বিশেষ করে এখানে 30, এই 30 মার্কস তো আমি সাজেশন দিলে আপনারা নিজেরাও গোছায় ফেলতে পারবেন, আমি যখন সিনোপসিস দিয়ে দিব আপনারা নিজেরাও গোছায় ফেলতে পারবেন। আর আপনারা যদি 30 গোছায় ফেলতে পারেন তখন আপনার জন্য অন্যান্য পার্টগুলি পড়াটা একটু ইজিয়ার হবে। আর সাজেশনটা যখন আপনার হাতের কাছে থাকবে তখন আপনার পড়ার প্রতি কেন জানি মনে হয়, আই ফিল যে একটা মানে এডিশনাল একটা এক্সিলারেশন কাজ করবে। সো নেক্সট উইক আই বিলিভ, নেক্সট উইকে আমরা বিজনেস কমিউনিকেশন, কথা শুনো না কেন, শুনো না কেন? নেক্সট উইক আই বিলিভ যে আমরা হয়তো ইকোনমিক্স এবং বিজনেস কমিউনিকেশন, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্টের ক্লাস রাখতে পারি। বাট আমরা যেই 3টা ক্লাস রাখবো, অথবা অ্যাকাউন্টিং ক্লাস রাখতে হবে, যেই 3টা ক্লাস থাকবে নেক্সট উইকে ওই 3টা সাজেশন পেয়ে যাবেন। পরের উইকে আবার যেই 3টা ক্লাস থাকবে, পরের উইকে ওই 3টা ক্লাসের সাবজেক্ট সাজেশন পেয়ে যাবেন। এমনও হতে পারে যে নেক্সট উইকে আমরা 6টা সাবজেক্টের সাজেশন দিয়ে দিব। আপনারা যারা লগ ইন করবেন, আপনারা একটু মেক শিওর হবেন যে আপনার সাউন্ডটা মিউট আছে কিনা প্লিজ। সো নেক্সট উইকে আমাদের রুটিন অনুযায়ী 24 এবং 25 তারিখে আমাদের 6টা ক্লাস থাকবে সব সাবজেক্টের, মানে পার্ট ওয়ান। শুক্রবারে 3টা ক্লাস, শনিবারে 3টা ক্লাস, সকল ক্লাসে আমরা সাজেশন নিয়ে ডিসকাস করব, মানে সাজেশন দিয়ে দিব, সাজেশন নিয়ে আমরা কাজ করব, সাজেশনের উপর বেস করে আমরা পড়াটা স্টার্ট করব। বাট সাজেশন, সলিউশন সবকিছু আমরা পেইড গ্রুপে ইনক্লুড করব। সো যারা অ্যাড হবেন পেইড গ্রুপে অ্যাড হবেন, যারা অ্যাড হবেন পেইড গ্রুপ থেকে আপনাদের স্টার্টিং হবে। বিজনেস কমিউনিকেশন মোটামুটি আমাদের প্ল্যান এরকম, এভাবে আমরা মোটামুটি আগানোর চেষ্টা করব। বিজনেস কমিউনিকেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন রিগার্ডিং বিজনেস কমিউনিকেশন? জানার কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা সাবজেক্ট ওয়াইজ যাব, যাদের অন্য সাবজেক্টের কোয়েশ্চেন আছে অন্য সাবজেক্টে নেবেন। বিজনেস কমিউনিকেশন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? এনি কোয়েশ্চেন? নাই? ওকে, মুভ অন। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গত বছরে আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছেন, মানে মানে আমি যা পড়িয়েছি আমার মনে হয় না এর বাইরে কোনো কোয়েশ্চেন হয়েছে, ইভেন দো কেস স্টাডি বা অন্যান্য পার্টগুলি সহ।
ইকোনমিক্সটা আপনাদের পাশ করার জন্য একটু ট্রিকি হবে। এটা একটু টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্ট কোন প্রেক্ষাপটে? কারণ এখানে একটু গ্রাফ লিখতে হয়, গ্রাফ আঁকতে হয়, এখানে একটা ম্যাথমেটিক্যাল কনসিকুয়েন্সেস আছে। সো সবকিছু মিলিয়ে দয়া করে যারা ইকোনমিক্সে ভালো করতে চান, প্লিজ ট্রাস্ট মি, আপনাকে অবশ্যই রেগুলার লাইভ ক্লাস করতে হবে। ইকোনমিক্সে ভালো করার 1 নম্বর কনসেপ্ট, 1 নম্বর স্টেপস, আপনি লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাস না করলে ইকোনমিক্সটা ভালো করতে পারবেন না, মানে আমি এনশিওর করছি। আর ইকোনমিক্সটা আপনি একটা সলিউশন, একটা শিট সলিউশন দেখে, আপনার ফান্ডামেন্টালি ইকোনমিক্স যদি না থাকে আপনি ভালো করতে পারবেন না। ট্রাস্ট মি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। 96 থেকে এখন পর্যন্ত যেই কয়টা ব্যাচ আছে সব কয়টা ব্যাচের ইকোনমিক্স আমার অ্যানালাইসিস করা। সো ইকোনমিক্স টেকনিক্যাল সাবজেক্ট, আপনি যদি ভালো করে পড়তে পারেন তাহলে আপনি পাশ করে যাবেন। যদি আপনি ভালো করে না পড়েন, ইকোনমিক্সে পাশ করাটা কঠিন, কারণ এখানে কোনো জিনিস আপনি নতুন করে নিজের মতো করে ইনপুট করতে পারবেন না। এখানে কনসেপ্টটাকে ক্লিয়ার করে লিখতে হবে। এগেইন, আমরা যদি পার্ট 1 পার্ট 2 কথা বলি বা কোয়েশ্চেন প্যাটার্ন বলি, ইকোনমিক্স আপনি চাইলে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারবেন, তবে অবশ্যই কম্বাইন্ড ল্যাঙ্গুয়েজ না। কম্বাইন্ড ল্যাঙ্গুয়েজ না মিন্স হচ্ছে একটা কোয়েশ্চেন বাংলা লিখেছেন আর একটা কোয়েশ্চেন ইংরেজি লিখেছেন, এইভাবে লেখা যাবে না। এভাবে লেখা যাবে না, এটা কিন্তু কোনো ধরনের বাধা নিষেধ নাই। এই কথাটা একটু মনে রাখেন, আমরা প্রায় আমাদের মধ্যে কনফিউশন হয় যে একটা প্রশ্ন বাংলা লিখেছি, একটা প্রশ্ন ইংরেজি লিখেছি, এতে কোনো মানে কোনো নিষেধ আছে? আসলে মিডিয়াম নিয়ে কিন্তু আইবিবির বিজনেস কমিউনিকেশন ছাড়া কোনো সাবজেক্টের কোনো ইয়ে নেই, মানে ধরা বাঁধা নিয়ম নেই। সুতরাং আপনি একটা প্রশ্ন বাংলা, একটা প্রশ্ন ইংরেজি যদি লেখেন কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে যিনি কোয়েশ্চেন অ্যান্সার দেখবেন, তিনি যখন দেখবেন আগের কোয়েশ্চেনটা বাংলা, পরের কোয়েশ্চেনটা ইংরেজি, আবার পরের কোয়েশ্চেনটা ইংরেজি, আবার পরের কোয়েশ্চেনটা বাংলা, তিনি একটু এটা আর লেখার দরকার নেই, পরে লিখো। অ্যানয়ী হতে পারেন। হ্যাঁ, এই দেখো এখন। আমরা কি করি, অনেকে আমরা আমি কথা এটা বলতে দেখা গিয়ে, দিলাম, এরপর থেকে এরকম হয়ে যাবে, হ্যাঁ। আমরা কি করি, কথা বলার সময় অনেকে মানে বাংলার সাথে মিলিয়ে ইংরেজি এমন ভাবে কথা বলি, ইংরেজির প্রোনাউন্সিয়েশনটা এমন ভাবে করি, আমি ওই ইংরেজি শুনে বিরক্ত হই। আপনিও বিরক্ত হন, কি ইংরেজি বলে কিছুই বুঝি না। সো আপনি খাতা লিখতে গেলে যখন যখন আপনি বাংলা লিখছেন তখন তো এক্সামিনার বাংলা সেট করছে মাথায়, তারপরে কোয়েশ্চেনটা যখন ইংরেজি লিখছে তখন আবার এক্সামিনার কিন্তু মাথায় ইংরেজি সেট করতে হচ্ছে, তখন একটু বিরক্ত হয়ে যায়। এই বিরক্তিটা কমানোর জন্য সবচেয়ে ওয়াইজ ওয়ে হচ্ছে পুরো খাতাটা বাংলা লিখলে বাংলা লেখেন, পুরো খাতাটা ইংরেজি লিখলে ইংরেজি লেখেন। বাট একটা একটা ইম্পর্টেন্ট ইস্যুজ আমি একটু পরে বলবো, যে আপনি মানে হাইস্ট এটাতে কনফিউশনে যাওয়ার দরকার নাই, যে আপনি একটা কোয়েশ্চেন বাংলা একটা কোয়েশ্চেন ইংরেজি লিখেন, মানে এই টাইপের কোনো কনফিউশনে আপনি ঢুকার দরকার নাই। একটা রিউমার বারবার ছড়ানো থাকে, সেটা হচ্ছে, একটা রিউমার বারবার ছড়ানো থাকে যে অ্যাকচুয়ালি বাংলা লিখলে নাম্বার কম, ইংরেজি লিখলে নাম্বার বেশি। এই টাইপের একটা কনসেপ্ট আমাদের মাথায় ঘুরে, বিভিন্ন জায়গায় আমি এই প্রশ্নটা দেখি। বিলিভ মি, কোনো ব্যাপারেই কোনো মিডিয়াম কখনো এডিশনাল ভ্যালু অ্যাড করতে পারে না, করে না। আপনি যদি সুন্দর করে বাংলা লেখেন, পাশ করবেন। আপনি যদি খুব ভালো করে ইংরেজি লেখেন, পাশ করবেন। আপনি যদি ভালো করে ইংরেজিতে লিখছেন, ভালো করে যদি না লেখেন, পাশ করবেন না। সো আপনি কোন ভাষা লিখবেন এটা আপনি সিলেক্ট করবেন। আমরা ক্লাস কন্ডাক্ট করব বাংলাতে। সিনোপসিস কিছু জায়গায়, যে সিনোপসিসটা আমার কাছে মনে হচ্ছে বাংলা দেখালে ভালো, সেটা বাংলা দেখাই। আর কিছু সিনোপসিস ইংরেজিতে দেখাবো, ম্যাক্সিমাম ইংরেজিতেই দেখাবো। আর সিনোপসিসগুলি আমরা বাংলা এবং ইংরেজি দুই ধরনের সিনোপসিসই দিয়ে দিব। এগেইন, নেক্সট উইকের প্রথম ক্লাসটা হয়তো বিজনেস কমিউনিকেশন হবে, পরের ক্লাসটা ইকোনমিক্স। আমরা প্রথম ক্লাসেই সাজেশন নিয়ে কথা বলবো। ইকোনমিক্সের ক্ষেত্রে পার্ট 1-এ 4টা ব্রড কোয়েশ্চেন থাকে, সেখানে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আমি যা বলবো সেগুলি আসবে। অ্যাটলিস্ট আমি যা বলবো 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনার একটু ব্যাক পেতে হবে না। চ্যাপ্টার ওয়াইজ আমরা যে সাজেশনটা দিব সেই সাজেশনের উপর বেস করে। পার্ট 2-তে একটা ম্যাথ থাকে, পার্ট 2-তে একটা ম্যাথ থাকে, এখানে 2টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ দিতে হয়। 4-5 ধরনের অঙ্ক করতে হবে।
আমরা 4-5 ধরনের ম্যাথ করে একটা ছোট্ট শিট করব, সেই শিটটা আপনাকে প্র্যাকটিস করতে দিব, আপনি সেটা প্র্যাকটিস করবেন। 2টা ম্যাথ থাকবে, আশা করছি প্রবলেম হবে না। দেখেন আমার কিন্তু যেখানে লিমিটেশনস আমি কিন্তু বলবো এই জায়গায় আমার লিমিটেশনস আছে, এইখানে আমি শুধু আপনাদেরকে পুশ করাবো, নলেজ আর্ন করাই দিব, বাকিটুকু আপনারা ওখান থেকে গিয়ার আপ করবেন। যেমন বিজনেস কমিউনিকেশনে আমি কেস স্টাডির ক্ষেত্রে বলেছি আমি নলেজ আর্ন করে দিব, আপনাকে সিনারিওটা দাঁড় করিয়ে দিব, কোন টাইপসের প্রশ্ন আসতে পারে সেটা ধরাবো, বাট হুবহু কেস স্টাডি কমন পড়বে আই এম নট এশিওর ইউ। বাট কিছু জায়গায় দেখবেন ম্যাথের ক্ষেত্রে আমি গিয়ে বলবো যে হুবহু ম্যাথ কমন পড়বে আই এম নট শিওর, বাট ইকোনমিক্সে আই এম শিওর কোন টাইপের ম্যাথ আপনাদের পরীক্ষা আসবে এবং এটা আপনাদের ম্যাথ কমন পড়বে। মানে আমি যে ম্যাথ করাবো সেই ম্যাথই কমন পড়বে। ব্রড কোশ্চেনে আমি যেই 4টা থেকে 2টা কোশ্চেন অ্যান্সার করবেন, আমি যেটা পড়াবো সেটুকু কমন পড়বে। মানে 4টা প্রশ্নের ব্যাপারে আমি এনশিওর করছি না, 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, ইজিলি অ্যান্সার করতে পারবেন। কেস স্টাডি সাধারণত 2 টাইপের কেস স্টাডি আসে এখানে। একটা হচ্ছে ইকোনমিক্সের কেস স্টাডিটা একটু টাফ হয় অন্য সাবজেক্টের তুলনায়। ইকোনমিক্সের কেস স্টাডিটা একটু টাফ হয় কারণ আপনারা জানেন ইকোনমিক্সটা ব্রড সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এই সাবজেক্টটা একত্রে মাথায় রাখাটা ইটস গোনা বি টাফ, এবং ইকোনমিক্সের অনেক স্কোপ আছে, ম্যাক্রো মাইক্রো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবকিছু মিলিয়ে ইকোনমিতে প্রশ্ন করা যায়। এজন্য ইকোনমিক কেস স্টাডিটা একটু টেকনিক্যাল হবে। বাট একটা ব্যাপারে সবাই একটু মাথায় রাখবেন প্লিজ, যারা ইংরেজিতে পরীক্ষা দেন, যারা বাংলায় পরীক্ষা দেন, আপনারা কেস স্টাডিটা প্রথমে বাংলা কেস স্টাডিটা পড়বেন। আপনি যদি ইংরেজি পরীক্ষা দেন আই হ্যাভ নো ইস্যুস, আপনি বাংলা কেস স্টাডিটা দিবেন, বাংলা কেস স্টাডিটা কিন্তু লেখা থাকে, বাংলা কেস স্টাডিটা পড়বেন। পড়ার পরে যদি ইংরেজি অ্যান্সার করতে চান তারপর ইংরেজি পার্টে গিয়ে ইংরেজি কেস স্টাডি পড়বেন, তার উপর বেস করে তারপরে আপনি লিখবেন। ডেফিনেটলি আমরা প্রথম থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত যখন পড়বো কেস স্টাডি নিয়ে এগেইন, আমরা এখানেও এডিশনাল একটা পার্ট বা এডিশনাল একটা কনসিকুয়েন্সেস মাথায় রাখার চেষ্টা করবো। তবে আমি টেকনিক্যাল আরেকটা জিনিস এবার অ্যাড করছি, মানে এটা আই বিলিভ, আমার কাছে মনে হয়েছে যে যেমন গত বছর, তার আগের বছর, তার আগের বছর আমরা যেটা করেছি চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করেছি, চ্যাপ্টার 1। এবার আমি টেকনিক্যালি একটু চেঞ্জ করব প্যাটার্নটা। আমি এবার একদম প্রথমেই পড়াবো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টার্মিনোলজি, শর্ট নোট এবং ম্যাথ। প্রথম 2টা বা 3টা ক্লাসে এতটুকু কভার করে ফেলবো, কারণ আমাদের হাতে তো সাজেশন আছে। আমরা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টার্মিনোলজি এইটা পড়াবো, অল শর্ট নোটস যেগুলি আছে সেগুলি পড়াবো, এবং ম্যাথমেটিক যে 4টা বা 5টা ম্যাথ করবে এগুলি শেষ করে ফেলবো। মানে আমি টার্গেট প্ল্যান করছি আসলে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টার্মিনোলজির এইখানে যেই 10 মার্কস থাকে সেই 10 মার্কস, তারপরে হচ্ছে শর্ট নোটের এখানে যে 20 থাকে সেই 20, 20 আর 10-এ 30, ম্যাথ থাকে 10, 40, 40 শেষ করতে আমার হয়তো 3টা ক্লাস লাগবে হাইয়েস্ট। 40 শেষ করে দিলে যদি আপনি সত্যিকার অর্থে আমার ওই 3টা ক্লাস প্রপার ওয়েতে জয়েন করেন, বাট লাইভ ক্লাস, ডোন্ট ডিপেন্ডস অন রেকর্ডিং, লাইভ ক্লাসে জয়েন করবেন, ওই 40-তে আপনি 30 মার্কস ক্যারি করতে পারবেন, ট্রাস্ট মি। ওই 40-তে, এই 40-র উপর আমি প্রথম প্রেশার দিব। তার মধ্যে মানে আমি প্ল্যান করছি 40টা আমি আপনাকে পড়ানোর পর আপনাকে ছেড়ে দিবি, 40টা আপনি আপনার মতো করে রিভিউ করবেন 1 বার 2 বার 3 বার। গত বছর বা তার আগের বছর আমরা পুরো সিলেবাসটাকে শেষ করেছি, দেন আমরা কেস স্টাডি আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজিতে গিয়েছি মানে শেষ সময় তাড়াহুড়া করে। অনেকেই মনে করেছেন যে ভাই শেষে এসে ইম্পর্টেন্ট এই টপিকসগুলি আমাদের আগে পড়লে আমাদের জন্য ভালো হতো, সো ওইটাকে অ্যাগেন আমরা রিভিউ করছি। এই বছর আমরা এইভাবে রিসাফল করব। 3টা জায়গা আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজিতে হয়তো, যেহেতু এখানে কোনো অপশনাল কোয়েশ্চেন থাকে না, মানে অড কোয়েশ্চেন থাকে না, মানে আপনার 10টা অ্যান্সারই করতে হবে, যদি 10টা অ্যান্সার করতে হয় কোনো পার্টে, দেখেন এখানে নাই, অ্যান্সার এনি 5। চোখ বন্ধ করে পরীক্ষার হলে খাতা নিয়ে বসবেন, আমি যা পড়িয়েছি সেখান থেকে মিনিমাম 5টা কোয়েশ্চেন আপনি লিখতে পারবেন, মানে চোখ বন্ধ, জাস্ট 100% গ্যারেন্টি, 100%। শর্ট নোট এনি 4, 100% গ্যারেন্টি, আমি যা পড়াবো সেগুলি থেকে আসবে। তবে এখানে একটা ঝামেলা করেছে দেখেন, অ্যান্সার অল কোয়েশ্চেন যখন বলবে তখন 10টা কোয়েশ্চেন, এই 10টার মধ্যে থেকে 10টা অ্যান্সার করাটা কিন্তু গonna be টাফ। মানে 1টা 2টা প্রশ্ন মানে আমার ট্র্যাকের বাইরে, সিস্টেমের বাইরে, ইন্টেলেকচুয়াল কন্টেম্পোরারি ইস্যু, বর্তমান ইকোনমির ইস্যু নিয়ে এসে যেতে পারে। সো যেই জায়গাটাতে আসলে কোনো অপশন থাকে না, যেমন এখানে বলছে এনি 5,
100% আপনি 5টা কমন পাবেন আমার পড়া থেকে। এখানে বলছে অ্যান্সার অল কোয়েশ্চেন্স। এখানে হয়তো 10টার একটা দুইটা প্রশ্ন আপনার হয়তো ছুটতে পারে, কারণ 10-এর 10টা কোয়েশ্চেন মানে ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন আসলে একটু টাফ হয়ে যায়। সো এগেইন, এখানে যদি আমি 8টা কোয়েশ্চেনও কমন রাখতে পারি, তাহলে আমার জন্য ডেফিনেটলি 8 × 2 = 16, এখানে 10, 26, ম্যাথটা আমাদের নর্মাল ওয়েতে কমন পড়বে 36। মোটামুটি 36 যদি কেউ সুন্দর করে অ্যান্সার করতে পারেন, 30, 27, 28 ইজিলি পাবেন। টেকনিক্যাল পার্টটা আমরা কমপ্লিট করলাম। টেকনিক্যাল পার্টটা যখন আমরা কমপ্লিট করলাম, এবার তারপরে আমরা রেগুলার পার্টে যদি যাই, ব্রড কোয়েশ্চেন্স গুলি, 2টা ব্রড কোয়েশ্চেন্স আপনাকে এনশিওর করছি আমি কমন পাবেন আপনি। কেস স্টাডিটা আমি আপনাকে ম্যাটেরিয়ালস ইনপুট করে দিব আপনার মাথায়, আপনি পরীক্ষার হলে গিয়ে কেস স্টাডির ক্লিয়ারেন্সটা কভার আপ করবেন। এই সব মিলিয়ে হচ্ছে আমার ইকোনমিক্সের প্ল্যান। সো ইকোনমিক্সে আমি প্ল্যান করেছি, প্রথমত নেক্সট উইকে আমাদের ফার্স্ট ক্লাস, সেই ক্লাসে আমরা পেইড গ্রুপে সাজেশন প্রোভাইড করব। সেকেন্ড হচ্ছে সাজেশন দেওয়ার পরে পার্ট ডি, পার্ট ই এবং ম্যাথটা আমরা কমপ্লিট করব আগে, দেন আমরা ব্রড কোয়েশ্চেন, তারপরে কেস স্টাডি, থট প্রভোকিং কোয়েশ্চেন বা এই পার্টগুলিতে আমরা যাব। মোটামুটি ইকোনমিক্স হচ্ছে আমার এতটুকু প্ল্যান। লাইভ ক্লাস ইকোনমিক্সের জন্য ম্যান্ডেটরি, কারণ বিভিন্ন ধরনের গ্রাফ প্রেজেন্টেশনের ইস্যু আছে, সেই প্রেজেন্টেশনগুলি আপনি প্রপার ওয়েতে করতে না পারলে আপনি আসলে পরীক্ষার হলে একটু সমস্যার সম্মুখীন হবেন। দ্যাটস অল অ্যাবাউট ইকোনমিক্স। এনি কোয়েশ্চেন? ইকোনমিক্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। সো উই আর মুভিং ফর নেক্সট MFS, one of the toughest subject in JIBB. মোটামুটি জেআইবিবিতে আমরা টেকনিক্যালি মনে করি যে এই সাবজেক্টটা সবচেয়ে কঠিন, বাট আমার কাছে এমএফএসটা তেমন কঠিন সাবজেক্ট মনে হয় না। একটা সময় মনে হতো। কোন সময় মনে হতো? এই যে নতুন সিলেবাসটা আসার আগে, আমার নতুন কোয়েশ্চেন প্যাটার্নটা আগে আসার আগে আমি এমএফএসটা একটু ভয় পেতাম, কারণ এমএফএস রিলেটেড কয়েক ধরনের ম্যাথ আছে। আগে কি করতো, এই ম্যাথের কোয়েশ্চেনগুলি বিভিন্ন বড় বড় কোয়েশ্চেনের সাথে সেট করে দিত। তো তখন দেখা যেত কি, একটা বড় প্রশ্ন আপনি সব পারছেন, ম্যাথের পার্টটা পারছেন না, অথবা একটা প্রশ্নের একটা পার্টের সাথে আরেকটা পার্ট আপনাকে অ্যাড করে দিচ্ছে, যেই পার্টের সাথে ম্যাথ দিত ধরেন 96, 97, 98, যারা এমএফএস যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখেন 4টা, 5টা, 6টা এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা থাকে বা আসে। বাট নাও এডেজ নতুন যখন রুটিনটা, নতুন সিলেবাসটা অ্যাড হয়েছে, এই সিলেবাসে এমএফএস পাশ করাটা জাস্ট টেকনিক্যাল ইস্যুস। কয়েকটা চ্যাপ্টার আছে এমএফএস এর খুবই ইজি, রেশনাল, প্র্যাকটিক্যাল, আপনাদের ব্যাংকার বান্ধব চ্যাপ্টার আছে। যেমন একদম লাস্ট চ্যাপ্টারটার যদি কথা বলি, সেন্ট্রাল ব্যাংক এন্ড রেগুলেশনস। সেন্ট্রাল ব্যাংকের রোল কি, সেন্ট্রাল ব্যাংক কোন কোন অ্যাক্টিভিটিস পারফর্ম করে, সেন্ট্রাল ব্যাংকের পাশাপাশি অন্য অন্য কোন রেগুলেটর ব্যাংকিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করে, এরকম চ্যাপ্টার লাস্ট একটা। তার আগে শরিয়া বেস ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং নিয়ে একটা চ্যাপ্টার আছে, জিস্ট। শরিয়া বেস ব্যাংকিং কাকে বলে, ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করো, ইসলামী ব্যাংকিং কিভাবে ডিপোজিট আর্ন করে, কিভাবে তারা ইনভেস্টমেন্ট প্রোভাইড করে। 4টা প্রশ্ন। দেখেন, 6 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কমপ্লিট একটা প্রশ্ন আসছে এই জায়গা থেকে। 2টা চ্যাপ্টার। এমএফএস এর সেকেন্ড যে চ্যাপ্টারটা থাকে সেটা হচ্ছে বেসিকলি বিভিন্ন ধরনের এমএফএস রিলেটেড কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কার্ড, তারপরে বিএফটি এন্ড আরটিজিএস এর রিলেটেড ইস্যুস। প্রথম চ্যাপ্টারটা মানি নিয়ে থাকে, এবং মানি রিলেটেড জায়গাতে একটা ম্যাথ থাকে, মানি রিলেটেড, মানি কিভাবে ক্রিয়েট করা হয়, ডিমান্ড, মানির ডিমান্ড কি, এবং অর্থের গুণাগুণ আলোচনা করো, ফিশারের সমীকরণ কি, স্পেসিফিক কোয়েশ্চেন, মানে কোনো রাফ এন্ড টাফ কোয়েশ্চেন না। হ্যাঁ, একটা চ্যাপ্টার একটু টাফ আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, যেখানে কমার্শিয়াল পেপার, ফাইন্যান্সিয়াল বন্ড নিয়ে আলোচনা করা হয়, এবং এই জায়গা থেকে ম্যাথ আসে। 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টারও আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিভিন্ন রুলস এবং রেগুলেশনস নিয়ে আসে। মানে এমএফএস এর এখনকার কোয়েশ্চেন প্যাটার্নটা, যেটা ব্রড কোয়েশ্চেন পার্ট, এতে 4টা থেকে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। আপনি যদি ইজি ওয়েতে 2টা প্রশ্ন অ্যান্সার করতে চান, কোনো কনফিউশনে যাওয়ার দরকার নাই। এই যে আমি যতগুলি চ্যাপ্টার বলেছি, 3-4টা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলি সুন্দর করে সব শেষ করে ফেলবেন, সবকিছু একসাথে কমপ্লিট করে ফেলবেন। করলে এখান থেকে 2 সেট প্রশ্ন মোটামুটি
কমন পাওয়ার পসিবিলিটি থাকে, খুব একটা উল্টাপাল্টা হয় না। তবে একটা দুইটা চ্যাপ্টারে এক্সেপশনাল কিছু প্রশ্ন হয়, যেমন ইনফ্লেশন, তারপরে ডেভেলপমেন্ট গ্রোথ, তারপরে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, এই টাইপের কিছু কোয়েশ্চেন আছে। বাট এগুলি স্পেসিফাইড, আমরা জানি যে এই টাইপের কোয়েশ্চেনগুলি এটার সাথে অ্যাড হতে পারে। এফডিআই, ফরেন রেমিটেন্স, এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। সো এই কোয়েশ্চেনগুলি এডিশনালি একটু এমফাসাইজ দিয়ে পড়লে পার্ট ওয়ানে চারটা থেকে দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করাটা ইজি। পার্ট টু ম্যাথ এগেইন, দো এমএফএস ইজ টাফ, আমরা অনেকে মনে করি, বাট আমি বলছি এমএফএস এর ম্যাথটা আমরা যে ম্যাথ করাবো সেগুলি থেকে আসবে। বিকজ ইউ হ্যাভ অপশন, আপনার দুইটা অপশন আছে, আপনি দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। ফাইন্যান্স রিলেটেড ওই পার্ট থেকে একটা ম্যাথ আসবে, আর মানি থেকে একটা ম্যাথ আসবে, প্রথম চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে। সো আপনি যদি ফাইন্যান্সের ছোট ছোট ম্যাথগুলি করে রাখতে পারেন, আপনি দুইটা ম্যাথ আসবে, 5 5 10, ইজি অ্যান্সার করতে পারবেন। আর যদি অর্থের ওই জায়গাটাতে আপনি অ্যান্সার করেন, প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারলে সেখান থেকেও আপনি অ্যান্সার কমপ্লিট করতে পারবেন। সো ম্যাথ পার্টটা এমএফএস এ সাবজেক্ট বেইজ ম্যাথ, টাফ ম্যাথ না, সিলেবাসের বাহিরের ম্যাথ না, যা করব সেখান থেকেই আসবে, এনশিওর, এনশিওর করছি। পার্ট সিতে প্রবলেম সলভিং, এইটা কেস স্টাডি দেওয়া হয়, এখানে কন্টেম্পোরারি ইস্যুস রিলেটেড কেস স্টাডি দেওয়া হয়। তারপরে কেস স্টাডি, দুইটা কেস স্টাডি একটা বড়। এগেইন কেস স্টাডির ক্ষেত্রে আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনারা বাংলা কোয়েশ্চেনটা আগে দেখবেন, তারপরে ইংরেজি কোয়েশ্চেনটা, যারা ইংরেজি লিখতে চান ইংরেজি লিখবেন, যারা বাংলা লিখতে চান বাংলা লিখবেন। বাট এখানে কথা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যেটা আমরা চ্যাপ্টার ওয়াইজ যেই ক্লাসগুলি কন্ডাক্ট করব সেই ক্লাসগুলিতে একটু মনোযোগী থাকলে আপনার জন্য এই জায়গাটাতে ইজিয়ার হবে। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, এনি 500% কোয়েশ্চেন কমন পড়বে, যে কোনো 5টা লিখতে হবে, 10টা থেকে কোনো কোয়েশ্চেন বাদ পড়বে না। অ্যান্সার এনি 8 কোয়েশ্চেন, 8টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এখানে হয়তো একটা দুইটা আপনার ছুটে যেতে পারে, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, যতটুকু গ্রিপ করা যায় ততটুকু আমরা এখানে কভার করব। ছোট ছোট প্রশ্ন পুরো বইয়ের সিলেক্টিভ করে আমরা হচ্ছে এটাকে সামারি করে শর্ট কোয়েশ্চেনগুলিকে অ্যানালাইসিস করব। সো এগেইন এখানে ম্যাথ, আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি এবং শর্ট নোট। এবার পরীক্ষা, এবার প্রিপারেশন প্ল্যানটাই আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এবার আমরা প্রথমে যেমন অন্যবার, প্রথমে আমরা ফাউন্ডেশন দিয়ে কাজ করেছি, প্রথমে ফাউন্ডেশন দিয়ে তারপরে হচ্ছে সাজেশন এবং সলিউশন নিয়ে কাজ করেছি। সাজেশন এবং সলিউশনটা শেষের দিকে একটু টাফ হয়ে যায় শেষ করাটা। এইবার আমরা, মানে এবার আমরা পাঁচটাকে একদম প্রথমে মাথায় নিলাম। আমরা প্রথম ডে ওয়ানে সাজেশন, ডে ওয়ান থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি অথবা অন্যান্য পার্টগুলি নিয়ে আমরা আলোচনা করে ফেলবো। অর্থাৎ যেই 40টা আমার জন্য মার্কস ক্যারিং, মানে মার্কস ক্যারিং, সেই 40টা আমরা আগে কমপ্লিট করে ফেলবো। এমএফএস এর ক্ষেত্রে পার্ট ওয়ান, মানে বাংলা ইংরেজি যে কোনো পার্টেই আপনি চাইলে আপনি এক্সাম দিতে পারেন। দেখেন কেস স্টাডিটা এখানে বাংলা দেওয়া আছে, এটা যদি একটু সুন্দর করে রিডিং পড়েন তাহলে আপনার জন্য লেখাটা একটু ইজিয়ার হবে। সেম একই রকম আপনি মনে রেখেন, কেস স্টাডির ক্ষেত্রে আপনি কনসেপ্টটা যদি ধরতে পারেন, কনসেপ্টটা যদি ধরতে পারেন, তাহলে আপনি সেই কেস স্টাডিটা কন্টিনিউ করে লেখাটা বাড়াতে পারবেন। আমার কাজ হচ্ছে আপনাকে কনসেপ্টটা ধরিয়ে দাও, আমি কনসেপ্টটা ধরাবো আপনাকে, আপনি হচ্ছে সেই কনসেপ্টের উপর বেস করে লেখাটাকে কন্টিনিউ করবেন। ল অ্যান্ড প্র্যাকটিস নতুন সিলেবাস অনুযায়ী আগের কোশ্চেন প্যাটার্ন থেকে একটু চেঞ্জ হয়েছে। আগে যেমন প্র্যাকটিসের পার্ট থেকে কোয়েশ্চেন আসতো কম, লর পার্ট থেকে বেশি আসতো, বা লর পার্টের সাথে প্র্যাকটিসের পার্টের একটা ইমব্যালেন্স থাকতো। লাস্ট ইয়ারে লর পার্টটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, স্পেশালি পার্ট ওয়ানের কোয়েশ্চেনের ক্ষেত্রে। সুতরাং লর পার্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের ল, বিভিন্ন ধরনের ল মানে হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, তারপরে কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপরে হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট, তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, তারপরে হচ্ছে মানি লন্ডারিং কোর্ট অ্যাক্ট। অ্যাক্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলি আছে এগুলিকে আমরা স্পেসিফাইড করে ফেলবো, কারণ এগুলি থেকে আমরা দেখেছি যে ব্রড কোয়েশ্চেনের কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম এই জায়গা থেকে কভার করে, লটাকে কভার করে পার্ট ওয়ানে। সো পার্ট ওয়ানের দুইটা কোয়েশ্চেন এনশিওর করার জন্য আমরা বেসিকলি লটাকে একটু বেশি প্রায়োরিটি দিব। প্র্যাকটিস অ্যাজ ইউজুয়ালি আমরা আপনারা অনেক বেশি পারি। প্র্যাকটিস, প্র্যাকটিসটা মানে আমি বলার চেষ্টা করছি অ্যাকাউন্ট ওপেনিং, গার্নিশি অর্ডার, তারপরে আনক্লেম ডিপোজিট, ডিসিজড অ্যাকাউন্ট, ডরমেন্ট অ্যাকাউন্ট, তারপরে ব্যাংকের পরিচিতি, তারপরে হচ্ছে ডুপ্লিকেট এফডিআর ইস্যু করা, তারপরে হচ্ছে এফডিআর ক্যান্সেল করা, কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ,
তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ চার্টস ক্রিয়েশন, তারপরে এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে প্র্যাকটিস, আমরা সবাই জানি। বাট এই টাইপের প্র্যাকটিসের কোয়েশ্চেনটা লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারের কোয়েশ্চেনের পরিমাণ কম দেখা গেছে। লর পার্টটাকে বেশি হাইলাইট করেছে। সো লর পার্টটাকে আমরা প্রায়োরিটি দিব আগে, তারপরে আমরা প্র্যাকটিস থেকে প্রায়োরিটি দিব। যদিও নর্মাল সিলেবাস হওয়ার মানে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতাম যদি আমরা প্র্যাকটিস পার্টটাকে আগে পড়তাম, কারণ প্র্যাকটিসটা ইজি, আমরা সবাই এটার সাথে ইউজ টু। বাট যেহেতু ব্রড কোয়েশ্চেনে লর পার্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে ইদানিং কালে, গত বছর বা তার আগের বছর, আমরা লর পার্টটাকে আগে প্রায়োরিটি দিব। এবার আগে পড়বো, তারপরে আমরা প্র্যাকটিসটাকে ক্যারি করব, এবং প্র্যাকটিসটাকে আমরা একটু শর্ট করে ফেলবো। প্র্যাকটিসটাকে একটু শর্ট করবো এবারে প্রিপারেশনের জন্য। ম্যাথমেটিক পার্ট যে 10 থাকবে, এই 10টা কমন কমন পড়বে। কোন সেন্সে? এটা রিপিটেড কোয়েশ্চেন হয়, এবং এটা আমি আপনি সবাই জানি কোন টাইপের প্রশ্ন হবে। মানে এফডিআর এর এনক্যাশমেন্ট, আর্লি এনক্যাশমেন্ট করলে সেটা কি হবে, তারপরে হচ্ছে এক্সেস ডিউটি কোনটা, কিভাবে যাবে, এক্সেস ডিউটি কাটবো কিনা, এই রিলেটেড ইস্যুস থাকে। এবং এখানে রিস্ক ওয়েটেড অ্যাসেট রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে, সিআরআর এবং রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা 96 মানে 6th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো এফডিআর, সিআরআর, রিস্ক ওয়েটেড অ্যাসেট, তারপরে হচ্ছে অন্য অন্য ধাঁচের যে প্রশ্ন আছে অ্যাজ ইউজুয়াল ব্যাংকিং প্র্যাকটিস, সেই জায়গা থেকে এখানে প্রশ্ন আসে ম্যাথের সোজা প্রশ্ন। আমরা এখানেও হয়তো 4টা বা 5টা ম্যাথ সলভ করব আগে, এগেইন আগে। প্রবলেম সলভিংটা কমপ্লিটলি ডিপেন্ডস অন প্র্যাকটিস। মানে আমরা ওই যে ল অ্যান্ড প্র্যাকটিসের দুইটা দুইটা ক্যাটাগরি করেছি। লর মানে আমি বলেছি কোম্পানি অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপরে হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট, তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, তারপরে হচ্ছে প্রোপ্রাইটারশিপ অ্যাক্ট, যত ধরনের অ্যাক্ট আছে, স্ট্যাম্প অ্যাক্ট, তারপরে হচ্ছে দেউলিয়া আইন, মানি অর্থঋণ আদালত, যত ধরনের অ্যাক্ট আছে। বাট প্রবলেম সলভিংটাই বিলিভ যে এখানটায় প্র্যাকটিসের উপর বেস করে আসবে। প্র্যাকটিস মানে হচ্ছে চেক ক্রসিং রিলেটেড ইস্যুটা বেশি আসার সম্ভাবনা থাকে। এবং প্রবলেম সলভিং এর জন্য একটা আইন খুব জরুরি, সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা খুব জরুরি। চেক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট রিলেটেড, চেক অ্যাকাউন্ট ওপেনিং, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট রিলেটেড কেস স্টাডি থাকবে। প্রবলেম সলভিংটা মেইনলি যে দুইটা প্রবলেম সলভিং থাকবে, একটা সলভিং এই দুইটা এই ইস্যুসগুলি থেকে আসবে। সো কনসেপ্ট ইজ ক্লিয়ার। এখন আমাদের কথা হচ্ছে এনআই অ্যাক্ট এবং এনআই অ্যাক্ট রিলেটেড চেক ক্রসিং, তারপরে চেকের টাইপস, তারপরে হচ্ছে এন্ডোর্সমেন্ট, তারপরে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং, তারপর ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং ইনস্ট্রাকশনগুলি ঠিকঠাকভাবে ফলো করা। এটা উইলফুল ডিফল্টার মানে হচ্ছে এটা ল থেকে আসছে। উইলফুল ডিফল্টার হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের নতুন করে যে অ্যামেন্ডমেন্টটা করা হচ্ছে সেইটা থেকে আসছে। এগেইন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এনি 5 ফুললি কমন পড়বে, 100% কমন পড়বে। 10 আমরা কমন ফেলবো এবং আমরা এটা সুন্দর করে লিখবো। 10 তো প্রত্যেকটা 2 মার্কস করে ছোট ছোট করে পড়লেই মোটামুটি কাভার আপ হয়ে যাবে। পার্টি শর্ট কোয়েশ্চেন, অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন। এখানেও যেহেতু সব কোয়েশ্চেন বলেছে, এখানেও একটা দুইটা কোয়েশ্চেন হয়তো বাদ পড়বে, বাট অলমোস্ট ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আমাদের কমন থাকবে। আমরা এটার উপর প্রিপারেশন নিব। সো এইখানেও আমরা এবারে সাজেশন দেওয়ার সাথে সাথে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চেন, ম্যাথটা আগে শেষ করে তারপরে লতে যাব, তারপরে প্র্যাকটিস প্ল্যান করব। বাংলা ইংরেজি দুইটাই আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং এখানেও কেস স্টাডির ক্ষেত্রে বাংলা পার্টটা একটু দেখে এসে ইংরেজিতে পরীক্ষা দিলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এটা দেখেন দাগানো, দাগিয়ে দাগিয়ে পড়লে আপনার জন্য লেখাটা আপনার জন্য একটু ইজিয়ার হবে। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সবচেয়ে আমার দেখা পার্ট 1 জেআইবিবির সোজা সাবজেক্ট। কেন সোজা বলছি? কারণ এখানেও পার্ট এতে 4টা থেকে 2টা প্রশ্ন অ্যান্সার লিখতে দিবে। আমরা সম্ভবত 16টা প্রশ্ন রাখবো এবারে সাজেশন, মানে এখন আমি ফাইনাল করিনি, রাফ সাজেশন যেটা, 16টা প্রশ্ন থেকে আপনার 2 সেট কোয়েশ্চেন কমন পড়বে নাম্বার 1। সো এটা ইজি, এবং নাম্বার 1 কমন পড়বে মানে আমি যা বলবো, যে এই টাইপের প্রশ্ন বলবো সেটাই আসবে, ঘুরানো প্রশ্ন থাকবে না। নাম্বার 2 হচ্ছে এখানে মডিউল ডিতে কিছু কিছু লিডারশিপ থিওরি আছে।
14-15টা থিওরি আছে, সেই থিওরিগুলি নিয়ে আমি একটা ক্লাস নিব আপনাদের। ওই থিওরিগুলি যদি সবাই কেউ মাথায় নিতে পারেন, তাহলে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কমপক্ষে 25 মার্কসের অ্যান্সার পাবেন শুধুমাত্র ওই থিওরিগুলি থেকে, একটা ক্লাস থেকে। 14-15টা থিওরি আছে, সেই থিওরিগুলি আপনি পড়বেন। পড়ার পর তার উপর বেস করে আপনি অ্যান্সার লিখবেন। মানে আমি বলবো এই থিওরিটা এটা বলেছে, এই থিওরিটা এটা বলেছে, খুব টাফ থিওরি না। একটা দুইটা থিওরি একটু মানে যুক্তির বাইরে যায়, বাকিগুলি যুক্তি দিয়ে আমরা পড়বো, এক্সাম্পল দিয়ে দিব, প্রত্যেকটা থিওরির সাথে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যাড করব। আপনার মাথায় হচ্ছে থিওরিগুলি মাথায় রাখা। থিওরিটা সিঙ্গেল কোয়েশ্চেনে আসবে, থিওরিটা ওয়ান শটে আসবে, থিওরিটা কেস স্টাডিতে আসতে পারে, থিওরিটা বড় কোয়েশ্চেনে আসবে, মানে কোয়াইট ইজি। সো ওই চ্যাপ্টারটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টে যারা ভালো পারবেন তাদের জন্য অর্গানাইজেশন ম্যানেজমেন্টটা পাশ করাটা তত সোজা হবে, ট্রাস্ট মি। একটা চ্যাপ্টার, আসসালামু আলাইকুম। 1 ঘন্টা 15 মিনিটের লেকচার, 14টা হতে পারে, 14টা কনসেপ্ট বা থিওরি। যিনি ভালো পারবেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টের 25 মার্কস তার কমন পড়বে সেখান থেকে। এগেইন ব্রড কোয়েশ্চেনটা আমাদের এখানে কমন থাকবে, মানে আমরা যেটা দিব সেটা থেকে আসবে। ম্যাথমেটিক্সটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আসলে আইডিয়ার উপর আমরা পড়াবো, মানে ম্যানেজেরিয়াল পার্টে আইডিয়ার উপরে পড়াবো। পরে আমি ফুললি বলতে পারছি না, যেটা একদম আমি যেটা পড়াবো সেটাই ম্যাথ আসবে। যেমন ইকোনমিক্সে আমি বলছি যে আমি যেটা বলবো সেটাই আসবে, এমএফএস এ আমি বলেছি আমি যেটা বলবো সেটাই আসবে। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আমি আসলে এই জায়গাটাতে অত বেশি এনশিওরিটি দিতে পারছি না। বাট এক্সপিরিয়েন্স এবং লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, তার আগের ইয়ারের কোয়েশ্চেন, বা বইয়ের ভিতরে কোন কোন কনসেপ্টের উপর বেস করে ম্যাথ আসতে পারে, আমরা ওই আইডিয়াটুকু জেনারেট করে নিব। যেমন আপনারা পড়লে আমরা যখন পড়তে যাব তখন দেখবো এইচআর ম্যানেজমেন্টের উপর আমাদের যে এসিআর হয়, এসিআর রিলেটেড একটা ম্যাথ আসতে পারে। তারপরে হচ্ছে এইচআর ম্যানেজমেন্টে আমাদের যে গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের ক্যালকুলেশন রিলেটেড ম্যাথ আসতে পারে, ম্যাথ আসতে পারে। তারপরে হচ্ছে কোনো একটা কোম্পানি সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রিলেটেড ইস্যুস নিয়ে ম্যাথ আসতে পারে। সো কনসেপচুয়ালি যে যে জায়গা থেকে ম্যাথ আসতে পারে আমরা সেই ম্যাথগুলিকে কাভারেজ করব। তারপরে কেস স্টাডি এখান থেকে অত কঠিন কেস স্টাডি আসবে না, কারণ আপনি যখন অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কনসেপ্টগুলিকে মোটামুটি মাথায় নিতে পারবে, এখান থেকে আপনি অ্যান্সার লিখতে পারবেন। কেস স্টাডিটা এখান থেকে মোটামুটি গ্রিপেবল। যেমন ইকোনমিক্সে আমি কেস স্টাডিটাকে গ্রিপেবল বলিনি, এমএফএস এ কেস স্টাডিকে গ্রিফেবল বলি না, অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কেস স্টাডিটা গ্রিফেবল। কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্টে 5-6টা টপিকস আছে, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এবং বিজনেস কমিউনিকেশন, কেস স্টাডিটা গ্রিপেবল। কারণ কিছু কমন টপিকস আছে, যেমন এখানে আমরা লিডারশিপ থিওরির পরে লিডারশিপ, ইথিক্যাল লিডারশিপ রিলেটেড ইস্যু পড়বো, অলরেডি চলে আসছে ইথিক্যাল লিডারশিপ রিলেটেড কোয়েশ্চেন আছে লাস্ট চ্যাপ্টারে। সেই কনসেপ্টটা একটু সুন্দর করে রাখতে পারলে আপনার অ্যান্সার দেওয়াটা, কোয়েশ্চেনের অ্যান্সার করাটা খুবই সোজা হবে। অ্যাগেইন এইটা শনিবার সম্ভবত অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্লাস আমরা শনিবারে রাখবো, মানে অ্যাকাউন্টিং ক্লাসটা একটু বেশি রাখতে হবে আমাদের। অ্যাকাউন্টিং ক্লাসটা নেক্সট উইকে আমরা 6টা ক্লাস সমভাবে রাখবো, কারণ নেক্সট উইকে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। নেক্সট উইকে আমরা সকল সাজেশন কমপ্লিট করে ফেলবো, নেক্সট উইকেই, মানে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সাজেশন দেওয়া শেষ। সাজেশনের উপর বেস করে সংক্ষিপ্ত প্রশ্নের পার্টটা আগে পড়বো, তারপরে ব্রড পার্টে যাব। এবার আমরা সিস্টেমটা একটু চেঞ্জ করব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি 2বার অর্গানাইজেশন ম্যানেজমেন্টে ফেল মানে পাশ করতে পারছি না স্যার। আমি মানে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বললেন সহজ সাবজেক্ট, কিন্তু পাশ করতে পারছি না। অন্যগুলো সব পাশ করছি আর কি। আচ্ছা আমি এটাতে একটু ভর্তি হতে চাই, এবং মানে কিভাবে ভর্তি হতে হবে, আবার মানে কবে ক্লাস হবে এগুলো একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যারা যেখান থেকে যারা মানে আমার গ্রুপের বাইরে থেকে জয়েন করেছেন, ডেফিনেটলি আপনারা যারা গ্রুপের বাইরে থেকে জয়েন করেছেন আমাদের সাথে, চ্যাট বক্সে দেখেন আমার একটা নাম্বার দিয়েছি আমি, হ্যাঁ, জাকির সেলফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক দিবেন আমাকে, তাহলে আমি অ্যাডমিশনের নিয়মটা বলে দিব। আমার নাম্বারটা 01674927205। কেউ যদি মনে করেন আমি একটু মানে মানে একটু ইজি মেন্টর হচ্ছে এভরিওয়ান শুড বি অ্যাক্সেস ইন মাই হ্যান্ড। আপনারা যে কেউ আমার সাথে কথা বলতে পারেন যে কোনো ইস্যু নিয়ে, পড়ার বাহিরের কোনো জিনিস অথবা অন্য কোনো জিনিস, সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে আমার এই পরীক্ষায় আমার এই পড়ার এই জায়গায় লুফল আছে এটাকে কিভাবে ওভারকাম করতে পারে, ইচ অ্যান্ড এভরি স্টেপ শুড বি ডিসকাসড উইথ মি।
আপনার নাম্বারটা যারা বাহির থেকে জয়েন করেছেন তাদের জন্য নাম্বারটা দেওয়া, যারা আমার গ্রুপে আছেন ডেফিনেটলি ইউ নো ভেরি ওয়েল, আমাকে অন্যরা চিনেন, বাট বাইরে থেকে যারা জয়েন করেছেন আমি আমার নাম্বারটা শেয়ার করেছি, আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে নক দিলেই আমি আপনাকে কানেক্ট করে নেব ইনশাল্লাহ। ভেরি ফাইনাল সাবজেক্ট অ্যাকাউন্টিং, মোস্ট ইজিয়ার সাবজেক্ট, মানে আই বিলিভ, আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে যারা অ্যাকাউন্টিং এর না তাদের কাছে মনে হবে যে অ্যাকাউন্টিংটা খুব কঠিন। না, টেকনিক্যালি এবারের অ্যাকাউন্টিংটা একটু সোজা, বিশেষ করে নতুন সিলেবাসের অ্যাকাউন্টিংটা খুবই সোজা। নতুন সিলেবাসের অ্যাকাউন্টিংটার ক্ষেত্রে আপনাকে আসলে কি করতে হবে? নতুন সিলেবাসের অ্যাকাউন্টিং এ অ্যাজ ইউজুয়াল আগের কোশ্চেন প্যাটার্নের মতো পার্ট এ তে 4টা প্রশ্ন থাকে, সেখান থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি অ্যাকাউন্টিংটা পড়াই যারা নন অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এ না, তাদেরকে অ্যাকাউন্টিং এ হেল্প করানোর জন্য যেই ধরনের কোয়েশ্চেন পড়ানো দরকার, যেই ধরনের ম্যাথ করা দরকার, আমরা সেগুলি পড়ানোর চেষ্টা করি। সো যেমন আমি 4-5 ধরনের ম্যাথ পড়াই। আমি ইকুয়েশনটা পড়াই, আমি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সটা পড়াই, আমি ক্যাশ ইনফ্লো আউটফ্লোটা পড়াই, আমি রেশিও অ্যানালাইসিসটা পড়াই, আমি ব্রেক ইভেন্টের ম্যাথটা করাই। এর বাহিরের কোনো জিনিস, টাফ ম্যাথ যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি, ফাইনাল অ্যাকাউন্টিং, এই রিলেটেড যেগুলি ম্যাথ, ও ব্যাংক রিকনসিলিয়েশনটা করে, মানে আমি আমার সিলেবাস অনুযায়ী 5-6 ধরনের ম্যাথ করাই। এবং আমি বিলিভ করি এই 5-6 ধরনের ম্যাথ পরীক্ষার জন্য সবচেয়ে সোজা। ইকুয়েশন পরীক্ষার হলেই ম্যাথের রেজাল্ট মিলে যায়, ক্যাশ ইনফ্লো আউটফ্লো পরীক্ষার হলেই ম্যাথ মিলে যায়, মানে পরীক্ষার হলেই আপনি কোশ্চেনের মধ্যেই রেজাল্ট পাবেন। ইকুয়েশনের ক্ষেত্রে আপনি বাম পক্ষ ডান পক্ষ পরীক্ষার হলে মিললে আপনি বুঝবেন যে আপনার ম্যাথটা হয়েছে। জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং, আর রেশিও অ্যানালাইসিসের ফর্মুলা বেস প্যাটার্নটা ফলো করলে সেটা সোজা। ব্যাংক রিকনসিলিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন ডিপ্রিসিয়েশন, ছোট ছোট ম্যাথ, অল্প কয়টা ম্যাথ করতে হয়, এই জায়গাগুলিতে আমি হাইলাইট করি। আমি চেষ্টা করি না ফাইনাল অ্যাকাউন্টিং এর মতো টাফ একটা জিনিসকে আপনার মাথায় শুরুতে দিয়ে দিতে, মাঝে দিয়ে দিতে, দিয়ে আপনার পুরো প্রিপারেশনটাকে স্ক্যাটার্ড করে ফেলতে। ডেফিনেটলি ফাইনাল অ্যাকাউন্টিংটা যিনি লিখতে পারেন তিনি ভালো করতে পারেন, ভালো করতে পারবেন, আই বিলিভ। বাট ফাইনাল অ্যাকাউন্টিং এর উপর প্রিপারেশন নিতে গিয়ে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, ফাইনাল অ্যাকাউন্টিংটাকে টাচ করতে গিয়ে তাদের ওভারঅল পরীক্ষা খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। এবং ফাইনাল অ্যাকাউন্টিং এমন না যেটা ম্যান্ডেটরি, আগে ছিল প্রশ্নে যে 9 নম্বর প্রশ্নটা ম্যান্ডেটরি দিত, তো এখন ম্যান্ডেটরি দিতে হয় না, ফাইনাল অ্যাকাউন্টিং থাকে, বাট এইটার সাথে অন্য কোশ্চেনও ম্যাচ করানো থাকে, একটা কোশ্চেন ম্যাচ করানো থাকে। ফাইনাল অ্যাকাউন্টিং এর সাথে হয় ক্যাশ ইনফ্লো আউটফ্লো অথবা রেশিও অ্যানালাইসিস থাকে। আমি ক্যাশ ইনফ্লো আউটফ্লো রেশিও অ্যানালাইসিস দুইটাই করি। ইনডিরেক্টলি আমি ফাইনাল অ্যাকাউন্টিংটাকে একটু লেস করে রাখি। ডিপ্রিসিয়েশনের ম্যাথটা ছোট্ট ম্যাথ, অল্প কয়টা ম্যাথ করলে হয়। ব্যাংক রিকনসিলিয়েশনের ম্যাথও ছোট, এই দুইটা ম্যাথ একদম ছোট ছোট, একটা একটা ক্লাস আমি শেষ করে ফেলি। ক্যাশ ইনফ্লো, রেশিও অ্যানালাইসিস, এটা আমার 2টা ক্লাস লাগে, এই 4টা ম্যাথের জন্য 4টা ক্লাসে আমি কভার করে ফেলি। ইকুয়েশনটা ফাউন্ডেশন সহ 2টা ক্লাস কভার করি, 6টা। জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সের জন্য 2টা ক্লাস। মূলত ম্যাথে আমার এই 8টা ক্লাসে টোটাল ম্যাথের পার্টটা আমি কভার করে ফেলি। এর বাহিরে আমার শর্ট কোয়েশ্চেন্স এবং অন্যান্য পার্টগুলি কভার করার জন্য আমি হয়তো এডিশনালি 2টা বা 3টা ক্লাস রাখি। 10-11টা, গত বছর একটু বেশি নিয়েছি। এবার প্ল্যান করছি 11টা ক্লাসে আপনাদের অ্যাকাউন্টিংটা আমরা শেষ করব। এগেইন এখানেও প্রথম ডেতেই সাজেশন, এবং এটার পাশাপাশি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এডিশনাল একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে শুরু থেকে এখানে একটা ব্রড কোশ্চেনের একটা বড় পার্ট থাকে, ব্রড কোশ্চেন থেকেও প্রশ্ন থাকে। ব্রড কোশ্চেন গুলি সাজেশন অনুযায়ী সলিউশনটা প্রোভাইড করলে সেই অনুযায়ী প্রিপারেশন নিলে আপনার জন্য টাফ হবে না। যারা মনে করছেন যে ভাই ম্যাথটা একদম, অ্যাকাউন্টিং এতগুলি ম্যাথ মাথায় রাখা সোজা হবে কিনা, না, আমরা টেকনিক্যালি পড়লে খুব বেশি কঠিন হওয়ার সম্ভাবনা নাই। 2টা সাবজেক্টের ক্ষেত্রে আমি হাম্বলি রিকোয়েস্ট করেছি আপনাদের, দিস ইজ সেকেন্ড সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট আমি বলেছি যে ফার্স্ট সাবজেক্টটা ইকোনমিক্স, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। প্লিজ এই 2টা সাবজেক্ট লাইভ ক্লাস করতে হবে। এই 2টা সাবজেক্টে যিনি লাইভ ক্লাস করবেন না, লাইভ ক্লাস করতে পারবেন না, আপনি এই 2টা সাবজেক্টে প্রপার ওয়েতে পাস করতে পারবেন না। আপনি আমার ক্লাস করেন, যে ক্লাসই করেন না কেন, আপনি নিজে নিজে করবেন, যদি ফাউন্ডেশন থাকে বেটার, যদি ফাউন্ডেশন না থাকে আপনার জন্য পাস করাটা টাফ হবে।
ট্রাস্ট মি। আর অ্যাকাউন্টিং এর বরাবরই অ্যাকাউন্টিংটা আমরা হয়তো যেদিনই রাখি সেদিন লাস্ট ক্লাসটা রাখি, কারণ অ্যাকাউন্টিং এ ম্যাথ করতে গেলে একটু টাইম কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, একটু একটু সময় লাগে, এই জন্য ম্যাথটাকে আমরা একটু পরে রাখি আর কি, অ্যাকাউন্টিং এর ক্লাসের শিডিউলটা একটু পরে রাখি। সো অ্যাকাউন্টিংটা আপনি বাংলা ইংরেজি দুই রকমই পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলা যদি দেন বাংলা, ইংরেজি দিলে ইংরেজি। কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাংলা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বাংলা পার্টে কিন্তু বলে দেয় অ্যাকাউন্টিংটা বাংলা পরীক্ষা দেওয়াটা একটু টাফ। হ্যাঁ, কারণ এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এগুলি বাংলা একটু আনকমন থাকে। সো এবং বাংলা পার্টের কোয়েশ্চেনে এগুলিকে, মূল ম্যাথটাকে ওরা প্রশ্নে আর লেখে না, ওরা লিখবে 6 নম্বর প্রশ্ন বাংলাতে লিখবে, ইংরেজি অংশ দ্রষ্টব্য। মানে আপনাকে আসলে ম্যাথটা ইংরেজিতে করতে হবে। সো ম্যাথ যদি ইংরেজিতে করতে হয়, বাকি অংশটুকু আপনাকে বাংলা লেখা আর ইংরেজি লেখার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমরা ম্যাথ প্র্যাকটিস ইংরেজিতে করব, কারণ ম্যাথটা আমরা ইংরেজিতে লিখবো। বাকি অংশটুকু যদি শর্ট নোট বা অন্য জায়গাটা আপনি বাংলা লিখতে চান, ইটস আপ টু ইউ, বাট ম্যাথটা আমরা সবসময় ইংরেজিতেই করব। এ হচ্ছে অ্যাকাউন্টিং প্ল্যান। আমাদের রুটিনটা মানে পুরো ক্লাস শিডিউলটা আমরা হয়তো 1-2 দিনের মধ্যে শেয়ার করব, যেহেতু 24 তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করব, কারণ অনেকেই এখন অ্যাডমিশন কমপ্লিট করে নাই এবং অনেকে রেজিস্ট্রেশনও কমপ্লিট করেননি। সো রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, এই সকল কিছুকে কভার করে আমরা 24 তারিখ থেকে আমাদের ফার্স্ট স্টার্টিং ক্লাস করব। 24 তারিখে 3টা ক্লাস এবং 25 তারিখে 3টা ক্লাস। আমাদের ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, 1 ঘন্টা করে ক্লাস থাকবে প্রথম দুইটা। অ্যাকাউন্টিং ক্লাসটা একটু বেশি সময় লাগবে, 1 ঘন্টা 15 মিনিট। তো 7টা থেকে হয়তো 10টা 15 পর্যন্ত আমাদের ক্লাস হওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু টাইমটা কম, খুব বেশি টাইম বলা যাবে না, অলমোস্ট 2 ঘন্টা, 2 মাস 10 দিন আমি সময় পাবো। আশা করছি যে রেগুলার বেসিস ক্লাস করলে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবো। ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ, এনি কোয়েশ্চেন। স্যার, জি, কম্পেয়ার কন্ট্রাস্ট যে কোয়েশ্চেন গুলো আসে, এগুলো কি সবসময় আমরা যে ডিফারেন্স যেভাবে লিখি ওভাবে ডিফারেন্স আকারে লিখবো, না প্যারা প্যারা করে লিখে গেলে হবে? মানে কম্পেয়ার কন্ট্রাস্টটা কিভাবে আনসার করতে হয়, যে কোনো সাবজেক্টেরই হোক না কেন? আচ্ছা, কম্পেয়ার কন্ট্রাস্টের ক্ষেত্রে আহ, আপনাদের পরীক্ষার কোয়েশ্চেন যেটা বলছে, প্রথম কথা হচ্ছে আপনি যদি কম্পেয়ার কন্ট্রাস্টটা যদি স্পেসিফিকলি মাথায় রাখতে পারেন, যেমন আমি যদি একটা কোয়েশ্চেনের কথা বলি যে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য কি। তো কনভেনশনাল ব্যাংক হচ্ছে শরিয়ার নিয়ম নীতি ফলো করে না, ইসলামী ব্যাংক শরিয়ার নিয়ম নীতি ফলো করে। কনভেনশনাল ব্যাংকে সুদ হারাম না, ইসলামী ব্যাংকে সুদ হারাম। কনভেনশনাল ব্যাংকে যে কোনো ধরনের ব্যবসা মানে ইনভেস্ট করা যায়, আর ইসলামী ব্যাংকিং এ ইসলামী শরিয়া বহির্ভূত কোনো প্রোডাক্ট যেমন মদ গাঁজা, এই জায়গাগুলিতে ইনভেস্ট করা যায় না। এই পার্থক্যটার ক্ষেত্রে হয়েছে কি, পার্থক্যগুলি স্পেসিফাইড, একদম একটার সাথে আরেকটা অপোজিট পার্থক্য তৈরি করতে পারছেন। যখন আপনি কোনো কন্ট্রাস্টে অপোজিট পার্থক্য সেট করতে পারবেন, সেটা আপনি গ্রাফ করে দেন, মানে বক্স করে দেন। 2 মার্কস তো হাইস্ট 4টা দিবেন, এর বেশি না। আর যদি আপনি মনে করেন যে আপনার কনসেপ্টটা বা কন্ট্রাস্টটা এক্স্যাক্টলি অপোনেন্ট আকারে আপনি সাজাতে পারছেন না মাথায় লিখায়, তাহলে আপনি সেটা প্যারা প্যারা করে দেন। যেমন আপনাকে বললো সিআরআর এসএলআর, এটা আপনি একদম স্পেসিফিকলি, আমি একটু আগে যে প্রশ্নটা বলেছি এই টাইপের করে কি স্পেসিফিকলি কিন্তু আপনি পার্থক্য বের করতে পারবেন না। এটা হচ্ছে যেটাকে সুন্দরভাবে বললে বর্ণনামূলক পার্থক্য। সো বর্ণনামূলক পার্থক্য হলে আপনি একটা উপরে সিআরআর নিচে এসএলআর রেখে তাদের মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লিখে দিলে হয়ে যাবে। সো 5টা কোয়েশ্চেন লিখবেন, পুরোটাই প্যারা প্যারা করে বক্স করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বাট যদি বক্স করতে হয় অ্যান্সারটা স্পেসিফাইড হইতে হবে, তাহলে বক্স করবেন। যদি অ্যান্সারটা আপনার কাছে স্পেসিফাইড না হয়, তাহলে আপনি প্যারা করে লিখবেন। গট মাই পয়েন্ট? জি। আর কারো কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? কোনো ওভারভিউ, কোনো রিভিউ, ভাইয়া আসসালামু কোনো? আলাইকুম। জি, আব্দুর রহমান বলছিলাম ভাইয়া, গত ব্যাচে ছিলাম আরে। ভাইয়া গত ব্যাচে কিন্তু জার্নাল লেজার এগুলো আসে নাই, ইকুয়েশন এগুলো আসে নাই। এইবার এগুলো একটু এইবার এগুলি আসবে। হ্যাঁ, এটা তো আমাদের প্রবলেম হয়ে গেছে আর কি।
আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভাই একটু টাচ করে দিলে আমরা যারা অ্যাকাউন্টিং এর আছি বা নন অ্যাকাউন্টে তার একটু বুঝতে পারলে মোটামুটি করে আসছি। আমি যেমন করে আসছি, হয়তো আমার মিলে নেয় আরে, আমার একবার দেখছি মাত্র যাওয়ার পরীক্ষার একদিন আগে আরে। তো হোপফুলি আশা করবো যে আপনি একদিন একটা ক্লাস রাখলেন, এডিশনাল ক্লাস থেকে একদিনের জন্য যদি করে দেন আমাদের জন্য বেটার হয় আরে। যেই জায়গাটা আমাদের লুপ হোল থাকে সেটা আমরা প্রপারলি রাখতে পারি। ওকে, নোট ডাউন, নোটেড। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। এনি আদার ফিডব্যাক? এনি আদার ফিডব্যাক? আর এমনি অথবা অন্যান্য ভাই অন্যান্য সাবজেক্ট গুলো আমার যে কলিগেরা অনেক এখান থেকে আপনার সাথে ক্লাস করে পাশ করেছে, ওরা হোপফুলি আপনি থ্যাংক ইউ জানাই স্যারই। যেমন আমার বস 3বার ল অ্যান্ড প্র্যাকটিস পাস করতে পারেনি, আপনার এখানে ক্লাস করে পাস করছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক হুম। ইউ। অন্য কারো কোনো রিভিউ আছে? স্যার বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাবেই কি লেখা যায়? লিখলে কি মানে কোনো না মানে এখানে কোনো প্রবলেম আছে, মানে না, নাম্বারে এখানে কোনো কোনো এটা কি প্রবলেম নেই, প্লিজ। সবসময় কখনো জানে, কারণ আমি একটা জিনিস ফিল করছি, যারা বাংলা লিখতে চান, হ্যাঁ, অনেকেই তো মানে আসে না, এটা খামাখা কারো দোষ দিয়ে লাভ নাই, কারণ অনেকেরই আছে বাই নেচার বাংলার প্রতি উইক, অথবা আগে থেকে ইংরেজির প্রতি একটু দুর্বলতা ছিল, এখন বাংলা লিখতে চাচ্ছেন, চারদিকে কথা শুনছেন যে বাংলা লিখে আসলে মনে হয় ভালো নাম্বার পাওয়া যাবে না, ইংরেজি লিখতে হবে, জোর করে ইংরেজি লিখতে গিয়ে মানে এলোমেলো করে ফেলছেন। প্লিজ ট্রাস্ট মি, আপনি বাংলা লেখেন, ইজিলি সুন্দর করে লেখেন, আপনি পাস করবেন। মানে এটার কোনো ধরনের ব্যারিয়ার নাই যে ইংরেজি লিখতেই হবে, কোনো ধরনের ব্যারিয়ার নাই, নেভার এভার। এনি আদার কোয়েশ্চেন? ওকে, সো জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, জি আমিনুল ভাই। জি জি, বস আপনাদের ক্লাসগুলো কি ফ্রাইডে স্যাটারডে করবেন নাকি অন্যান্য দিনগুলোতেও দিবেন? আমাদের ফ্রাইডে স্যাটারডে, শুধু ফ্রাইডে স্যাটারডে আপনাদের ক্লাস থাকবে সন্ধ্যা 7:30 থেকে বা 7:15 থেকে 10:30 পর্যন্ত হবে, যদি আমরা নামাজের জন্য একটু বিরতি রাখি। মানে নর্মালি নামাজের ব্রেকটা আমরা দুইটা ক্লাসের মাঝখানে হয়তো 15 মিনিটসের একটা ব্রেক দিব এইভাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, কারণ আমাদের অফিস থেকে বের হয়ে আমার বাসায় আসতেই 8-9টা বেজে যায়, তো এই সময় ক্লাস করা পসিবল হয় না না সেটাই। না না ঠিক না আছে, ফ্রাইডে স্যাটারডে হলে ঠিক আছে। হ্যাঁ, জি ফ্রাইডে স্যাটারডে। তবে একটা ছোট্ট হুম, কথা আছে, সেটা হচ্ছে আমরা কোর্সটা তো প্ল্যান করব একদম শেষের দিকে, যদি আমরা নেহাতি প্রয়োজন হয় একটা দুইটা ক্লাস হয়তো অফিস ডেতে দিতে পারবো, একদম শেষে, যে সিলেবাস শেষ বা একটা দুইটা সাবজেক্ট এমন হবে, যেমন অ্যাকাউন্টিং হবে, যে সিলেবাস শেষের দিকে সে টান টান হয়ে যাচ্ছে, একটা দুইটা ক্লাস এডিশনে নিলে আপনাদের জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে এক্সেপশনাল একটা দুইটা ক্লাস হয়তো আপনাদের রেগুলার বেসিসে যে বন্ধটা থাকবে সেই বন্ধতে আমরা সেই ক্লাসগুলি অ্যারেঞ্জ করতে পারি, একটা বা দুইটা ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চেন? না? ওকে, তাহলে আপনারা যে যার জায়গা থেকে আছেন, জাস্ট বেইজ অন মাই ট্রাস্ট, মানে আমার উপর রিলে করে আপনারা যারা প্ল্যান করছেন যে ক্লাসে জয়েন করবেন, প্লিজ উইদিন দিস উইক আপনারা কমপ্লিট করে ফেলবেন। কারণ আমরা যখন সিলেবাস দিয়ে দিব, তারপরে আমি আসলে গত বছর বা এর আগের বছর কিছু জায়গায় আমি প্রবলেম ফেস করেছি, ক্লাসের মাঝখানে বা 5-7টা ক্লাস হয়েছে, এই অবস্থায় অনেকে এসে নতুন করে অ্যাড হয়েছেন, এবং এই অ্যাডেড ইস্যুসটা পরে দেখা গেল যে এরা কোনো দিকে কভার করতে পারে না, না ফুল কোর্স কভার করতে পারে, না অর্ধেক করতে পারে, তো ওনারা হচ্ছে নিজেরাও ভ্যাসিলেটেড থেকে যান। সো আমরা এবার স্ট্রিক্টলি ফলো করব, ডে ওয়ানে আমাদের অ্যাডমিশন কমপ্লিট, যারা কমপ্লিট করবে আমরা তাদেরকে নিয়ে ব্যাচ কনভে করব, এডিশনাল কাউকে আমরা নতুন করে অ্যাড করব না। কারণ এখন আমরা এই জন্য এক উইক টাইম দেওয়া, সবাইকে এক উইক সবাইকে টাইম দিচ্ছি, রেজিস্ট্রেশনের টাইম সবকিছু মিলে সকল ইনফরমেশন আপনার হাতে। সো আপনার ডিসিশনটা আপনি প্রপার ওয়েতে নেওয়ার জন্য 1 উইক ইজ এনাফ টাইম। যিনি এক উইকে ডিসিশন নিতে পারবেন না, তিনি পরের 1 মাসেও ডিসিশন নিতে পারবেন না, এবং যারা ডিসিশন নিতে থাকবেন তাদের নিয়েই দেখা গেল যে পরে আমরা এই মাঝখানে অ্যাড করে রেকর্ডিং দেই, রেকর্ডিং এর সাথে অরিজিনাল ক্লাসের সাথে কম্বাইন করতে পারে না, তখন দেখা গেল যে মনে করে যে ভাইয়া কোর্সটা তো ভালোভাবে শেষ হচ্ছে না বা ভালোভাবে বুঝতে পারছি না। টেকনিক্যালি আমরা কিছু জায়গায় একটু রিভাইজ করছি, ভাইয়া যেটা বললেন, আমরা ওই ফাইনাল অ্যাকাউন্টিংটা অ্যাড করব অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, আর অন্যান্য সাবজেক্টগুলি ডে ওয়ানে সাজেশন দিব, এবং তারপর থেকে টেকনিক্যাল পার্টগুলি আগে শেষ করে ফেলবো, যেগুলি মার্কস ক্যারি করা যায় সেগুলি শেষ করে অন্যান্য পার্টগুলি আমরা গ্র্যাজুয়ালি ধরার চেষ্টা করব।
থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের ইনঅগ্রেশন সেশনে জয়েন করেছেন। আমি খুবই সিম্পল মানুষ, অন্যান্য জায়গায় হয়তো মানে বিভিন্ন ধরনের গেস্ট, বিভিন্ন ধরনের আমার কিন্তু আমরা আমাদের ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ভরা লাস্ট 7 ডেজ 10 ডেজের। যারা আছেন আমাদের ওই গ্রুপে প্রফেশনাল কমিউনিটিতে, ইউ নো ভেরি ওয়েল, যে অনেকে বিরক্ত হয়ে ফোন দিচ্ছেন যে জাকির ভাই এত মেসেজ আসছে কেন আপনার, মানে এত প্রশংসা করার কি আছে? আসলে যারা পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, তারা একটা মেসেজ থ্রো করছে যে আমি এই সাবজেক্ট পাশ করেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমি আসলে আমার কাজগুলি শুধু আমার নিজের মতো করেই করি। যারা আমার সাথে থাকেন তাদের কলিগরা আসলে আমার সাথে অ্যাড হয়। আমি খুব বেশি অ্যাডে পছন্দ করি না, খুব লম্বা সময় ধরে অ্যাডের মধ্যে থাকি না। আমি আসলে আমি একটা একটা গ্রুপ তৈরি করতে চাই যারা পড়াশোনার প্রতি বোনাফাইড ফ্যাসিনেটেড, এবং ওই গ্রুপ দিয়ে আসলে আমি আমার এই ক্লাস অথবা এর পাশাপাশি আমি ব্যাংক প্রমোশনের ক্লাস নিই, তারপরে হচ্ছে সিডিসিএস এর ক্লাস নেই, ব্যাংক ভাইভার ক্লাস নেই, সেগুলি আমার এই 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 কোর্সের মাধ্যমে মানে কনভে হয়, কমিউনিকেশনটা বিল্ড আপ হয়। আমি একটা শক্ত এবং প্রুডেন্ট একটা কমিউনিটি তৈরি করছি, যে কমিউনিটিতে সবাই আসলে নিজেরা শিখবে এবং ডেফিনেটলি এনকারেজ করবে অন্যদেরকে শেখার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবার সাথে নেক্সট ফ্রাইডে থেকে দেখা হবে। আসসালামু আলাইকুম।